সাল 1996। আজ থেকে প্রায় 25-26 বছর আগের সেই মারাত্মক ঘটনা যখনই মনে পড়ে তখন শরীরে কাঁটা দিয়ে ওঠে। আমি তখন 15 বছরের ছিলাম, আর জুন মাসে আমার বাবা ট্রান্সফার হওয়ার কারণে তাকে একটা অন্য জায়গায় সেটেল হতে হলো। এই জায়গাটার মারাত্মক সত্যির ব্যাপারে আমরা সবাই কিছুই জানতাম না। একদিন স্কুল থেকে বেরোতেই গভীর মেঘ ছেয়ে গেল। আমি এদিক ওদিকে লুকোনোর জায়গা খুঁজতে লাগলাম, কারণ আমার ঘর এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে ছিল। আর এই পরিস্থিতিতে বৃষ্টিতে না ভিজে কোথাও যাওয়া যেত না। আরে অমিত, তুই দৌড়াচ্ছিস না কেন? তাড়াতাড়ি ঘরে পৌঁছো, নাহলে বৃষ্টি এসে যাবে আর বিপদের সময়টাও। আমি আমার বন্ধুর কথাটা ঠিক করে বুঝতে পারিনি, আর আমি ওকে থামিয়ে বললাম, তুই কি বলতে চাইছিস? আমি কিছু বুঝলাম না, কারণ যদি আমি বাড়ি অবধি দৌড়ে যাই তাহলে এটা তো নিশ্চিত যে আমরা ভিজে যাব, আর মানডে সাবমিট করার প্রজেক্টটাও আমার ব্যাগেই আছে। জলের কয়েকটা ফোঁটা আমার পুরো সপ্তাহের পরিশ্রম মাটি করে দেবে, যেটা আমি চাই না। তাহলে তুই কি চাস? মৃত্যু? এখানে মৃত্যুর কথা কোত্থেকে এলো? দেখ অমিত, আমার কাছে তোকে বোঝানোর অত সময় নেই। যদি তুই দাঁড়িয়ে থাকতে চাস তাহলে দাঁড়িয়ে থাক, কিন্তু মনে রাখবি, সে যাই হোক না কেন, জোরে বৃষ্টি শুরু হওয়ার পর জলের ফোঁটার থেকেও দূরে থাকবি। যদি বৃষ্টিতে কেউ ছাতা নিয়ে তোর কাছে আসে তাহলে ভুলে ওর কাছে যাবি না, কারণ ওর বহুরূপী তোকে খনি বৃষ্টিতে ফাঁসিয়ে একটা ভয়ঙ্কর মৃত্যুর ঘুম পাড়িয়ে দেবে। এইটুকু বলার সাথেই সুমন ওখান থেকে চলে গেল। কিন্তু সেই সময় এই কথায় গুরুত্ব দেওয়ার ছিল যে এখন আশেপাশের সবাই পালানোর সুযোগ খুঁজছিল। দোকানদাররা দোকান বন্ধ করে তাড়াতাড়ি বেরিয়ে যেতে চেয়েছিল, আর ওয়াচম্যান আঙ্কেলও তাড়াতাড়ি তালা লাগিয়ে বাড়ি যাওয়ার জন্য প্রতিব্যস্ত হয়ে গেছিল। কিছু সময়ের মধ্যে আমার আশেপাশের পুরো পরিবেশ নির্জন হয়ে গেল, আর একমাত্র শুধু আমি ওই অজানা আর নির্জন পরিবেশে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও একটা ভয়ঙ্কর রূপ নিয়ে নিল, যে কারণে আমার যাওয়াটা আরও কঠিন হয়ে গেল। স্কুল ছিল, তাই ফোন সঙ্গে আনিনি, আর না কোনো সাহায্যের জন্য কাউকে দেখতে পাচ্ছিলাম। 2 ঘন্টা পেরিয়ে গেছিল, কিন্তু বৃষ্টি এখনো থামার নাম করেনি। আমারও বাড়ি যাওয়ার চিন্তা হতে লাগলো। আর এবার এমন একটা সময় এলো যখন সূর্য প্রায় ডুবে গেছিল। আমার ভেতরে দুশ্চিন্তা আর ভয় দুটোই একসাথে দস্তক দিল। যখন আমি বৃষ্টি লাল হয়ে যেতে দেখলাম, আমি চিন্তায় পড়ে গেলাম যে আসলেই বৃষ্টি এভাবে লাল হয়ে যাচ্ছে কেন। কিন্তু ভালো করে দেখার পর জানতে পারলাম যে ওটা কোনো রং নয়, বরং রক্ত ছিল। তখনই আমার সুমনের কথাগুলো মনে পড়ে গেল। ও আমাকে বলেছিল খনি বৃষ্টির ব্যাপারে, মানে যে এই বৃষ্টি আসলে খনি বৃষ্টি ছিল। কিন্তু আজ পর্যন্ত আমার জীবনে আমি কখনো না তো এর আগে রক্তের বৃষ্টি হতে দেখেছিলাম, আর না কখনো শুনেছিলাম। এবার তো দুর্গন্ধ ছড়িয়ে গেছিল। আর তখনই আমি দূরে দাঁড়িয়ে একটা লোককে দেখতে পাই, যার মাথায় ছাতা ছিল আর একটা দেওয়ালের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছিল। আমি তার দৃষ্টিভঙ্গি কিছু বুঝতে পারলাম না। আমি তাকে আওয়াজ দিলাম, হ্যালো ও কাকু, হেল্প করো প্লিজ, আমি বৃষ্টিতে ফেসে গেছি। আমি ওই স্ট্রেঞ্জারকে আওয়াজ দিতে লাগলাম। আমার থেকে অনেক দূরে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সে আমার আওয়াজ পরিষ্কার শুনতে পেয়ে গেল। তার চলার ঢং একেবারেই মানুষের মধ্যে মনে হচ্ছিল না। তার চলার ঢং এমন ছিল যেন কোনো নেকড়ে দাঁড়িয়ে থেকে সোজা এগিয়ে যাচ্ছিল নিজের শিকারের দিকে। ওই স্ট্রেঞ্জার আমার একদম কাছে এসে গেছিল, কিন্তু তফাৎ এইটুকু ছিল যে সে এত জোর বৃষ্টিতে ছাতা নিয়ে দাঁড়িয়েছিল, আর আমি তার কিছু দূরে একটা বাড়ির ছাদের নিচে বৃষ্টির থেকে লুকিয়েছিলাম। ওই স্ট্রেঞ্জারটা আমাকে তার কাছে আসার ইশারা করতে লাগলো, আর আমারও সেফলি বাড়ি পৌঁছানোর এটাই একমাত্র উপায় মনে হচ্ছিল। তাই আমিও তার দিকে এগিয়ে চলে গেলাম। কিন্তু তখনই আমার নজর ওই অজানা লোকের হাতের উপর পড়ে যায়। আমার পা ওখানেই থেমে রয়ে যায়। আমি দেখলাম ওই লোকটা নিজের হাতে রক্তে লথপথ চাকু ধরে রেখেছিল, যেটা দেখতে খুবই ভয়ানক লাগছিল।
ওই চাকুটা দেখে এমন মনে হচ্ছিল যেন কিছুক্ষণ আগেই ওই চাকুটা দিয়ে কারোর শরীরকে চেরা হয়েছে। আমি তো খুব বেশি ভয় পেয়ে যাই আর ওখান থেকে পেছনে চলে আসি। আর তখনই আমি দেখলাম যে ওই সামনে দাঁড়ানো লোকটার চেহারা গলতে শুরু হয়, আর তার চেহারা কোনো নেকড়ের মতো হতে লাগলো, ধারালো দাঁত আর মারাত্মক থাবা। সাহস করে আমি ওখানে দাঁড়িয়ে রইলাম, আর তখনই বিদ্যুৎ পড়ে গেল। ওই নেকড়ে মানব ওখান থেকে উধাও হয়ে গেল। কিন্তু তখনই আমি একটা লোককে দেখতে পেলাম যে এখনো পর্যন্ত নিজের দোকানেই ছিল। হয়তো আমার মতোই সে ওই খনি বৃষ্টিতে ফেসে গেছিল। আমি তার থেকে দূরে ছিলাম, তবু আমি সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। ওই লোকটা যেই না ঘুরে তাকালো, ওই নেকড়ে মানব তার পেছন থেকে হঠাৎ করে হাজির হয়ে যায়। এটা সেই ছিল যে কিছুক্ষণ আগে আমাকে ফাঁসানোর চেষ্টায় ছিল। ওই নেকড়ে মানবকে দেখেই ওই লোকটা নিজের সন্তুলন হারিয়ে ফেলে, আর না কিছু ভেবে চিনতে ওই ছায়া থেকে খনি বৃষ্টিতে ভিজতে ভিজতে পালাতে লাগলো। কিন্তু তখন আমার নজর সেই লোকটার থেকে সরে গিয়ে ওই নেকড়ে মানবের উপর পড়ে গেল। আমি তার চেহারায় একটা শয়তানি হাসি দেখতে পাই, আর তাকে দেখে এমন মনে হচ্ছিল যেন তার কোনো উদ্দেশ্য পুরো হতে চলেছে। কিন্তু আশ্চর্যের বিষয় এটা ছিল যে একবার ওই শয়তানটা ওই লোকটার পিছু করেনি, না তার উপর হামলা করলো। কিন্তু তা সত্ত্বেও কিছুক্ষণ পর ওই লোকটা চেঁচাতে লাগলো, আর পালাতে পালাতে নিজের থেকেই তার গতিটাও কমে যেতে লাগলো। সে এমনি এমনি শুকিয়ে যেতে লাগলো, আর কিছুক্ষণের মধ্যে তার শরীরের নাড়ি ভড়ি বাইরে বেরোতে লাগলো, আর রাস্তাতেই পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল সে। যেখানে কিছুক্ষণ আগে তাকে 70 কিলো বলে মনে হচ্ছিল, সত্যি বলতে এখন তার ওজন 10 কিলোর থেকে একটু বেশি হবে না। তখনই দূর থেকে সেই নেকড়ে মানব দৌড়ে দৌড়ে ওখানে পৌঁছলো, আর ওই লোকটাকে টেনে টেনে জঙ্গলে নিয়ে চলে যায়। আমি আরও একটা জিনিস দেখলাম, ওই লোকটাকে টানতে টানতে যখন ওই নেকড়ে মানব জঙ্গলে নিয়ে যাচ্ছিল, তখন তার সাথে কয়েক লোকও ছিল যারা একেবারে শুকনো আর মারাত্মক দেখাচ্ছিল। তারা আমার থেকে দূরে চলে যাচ্ছিল, কিন্তু ক্রমাগত আমার দিকেই তাকিয়ে রয়েছিল। সময় খারাপ ছিল, কিন্তু ভাগ্যটা ভালো। ওই খনি বৃষ্টি একটা সময় পরে থেমে গেল। তখন কোথাও গিয়ে আমি একটু শান্তিতে নিঃশ্বাস নিলাম, কারণ এতক্ষণ আমার সাহস আর মেনে গেছিল। আমি বাড়ি পৌঁছলাম, তখন ঘড়িতে রাত 8টা বাজে। বকা তো খুব খেলাম, কিন্তু সত্যি বলবো যে আজকের এই ঘটিত ঘটনা সেই সময় বলাটা ঠিক মনে হচ্ছিল না। পরের দিন আমার বন্ধু সুমনের বাড়ি গেলাম আমার সাথে ঘটা এই গল্প বলতে। সুমন, সুমন, বাইরে আয়, তোর সাথে কিছু কথা আছে। আমার ডাক দেওয়ার কিছুক্ষণ পরে সুমনের বাড়ি থেকে একটা বুড়ি মহিলা বেরিয়ে আসে। কে বাবা তুমি? কার সাথে দেখা করতে চাও? আমি জবাব দিলাম, সুমন। এটা শোনার পর ওই বুড়ি মহিলার চোখে জল চলে এলো। সুমন, চলে যাও। সুমন এখন তোমার সঙ্গে কখনো দেখা করবে না, যাও। কি? কিন্তু কেন? কারণ কাল ওই অভাগা বৃষ্টি আমার সুমনের প্রাণ কেড়ে নিয়েছে, গিলে নিয়েছে আমার নাতিকে ওই অভাগা বৃষ্টি। এখন আমি একটু একটু এই জিনিসটাকে রিলেট করতে পারছিলাম, কারণ কাল বৃষ্টি শুরু হওয়ার কিছু সময় আগে বেরিয়ে চলে গেছিল। আমি গভীর চিন্তায় ডুবে গেলাম, আর ওনাকে ওই খনি বৃষ্টির সত্যিটা জিজ্ঞেস করলাম। ঠাম্মা, আচ্ছা এই গ্রামে বৃষ্টির রং লাল কেন হয়? বৃষ্টির জলের সঙ্গে কি পড়ে? এই অভাগা গ্রামটা গত 150 বছর ধরে অভিশপ্ত। কথায় বলে এক সময় এই গ্রামে হঠাৎ এক দুর্ভিক্ষ হয়েছিল, যেখানে বৃষ্টি ঠিক সময় না হওয়ার কারণে এই গ্রামের অনেক কৃষকরা আত্মহত্যা করেছিল। আর তখন একটা অভাগা কালের আগমন হলো। এই গ্রামের থেকে এক পুরনো শত্রুতা থাকার জন্য একটা তান্ত্রিক তার চাকর
যে একটা শিষ্য ছিল তাকে মানবের ছদ্মবেশে এখানে পাঠায়, যে মানুষদের শরীর থেকে রক্ত উধাও করে দিত। কিন্তু অনেক পুজো পাঠ করার পর এই বিধিটাকে নিয়ন্ত্রণে আনা হলো, আর শেষে এটা ঠিক হলো যে এই গ্রামে কখনো এমন বৃষ্টি হবে না যে সময় কোনো কাজ করা সম্ভব। লোকেদের হিসেবে গ্রাম অভিশপ্ত হয়ে গেছে, আর এই কারণে বছরের 6 মাস এই গ্রামে বৃষ্টি হয়। কিন্তু সেই বৃষ্টি জলের নয়, বরং রক্তের হয়, যেটাকে আতঙ্কের জগতে খুনি বৃষ্টি বলা হয়ে থাকে। কথায় বলে যে যদি কেউ বা জন্তু ভুলে এই বৃষ্টিতে বেরিয়ে পড়ে, তখন এমনি এমনি তাদের শরীর থেকে রক্ত কমে যেতে লাগে, তাদের শরীর থেকে রক্ত উধাও হয়ে যেতে লাগে। আর যতটা সময় ওই খুনি বৃষ্টির ফোঁটায় সময় কাটায়, ততক্ষণ ধরে তার শরীর থেকে ক্রমাগত রক্ত উধাও হয়ে সেই নেকড়ের শরীরে চলে যায়, যেটা তাকে আরো শক্তিশালী করে দেয়। সত্যি বলতে এরপর আর কিছু শোনার আর সাহস হলো না, কারণ এবার আমি সবকিছু ভালোভাবে বুঝে গেছিলাম। আর আমি ওখান থেকে তক্ষুনি নিজের বাড়ি ফিরে গেলাম, আমার বন্ধু সুমনের মৃত্যুর শোক আর এক মারাত্মক আতঙ্কের সাথে। আমার এখন এটাকে লুকিয়ে রাখা উচিত মনে হয়নি, কারণ এটা আমার পরিবারের যে কোনো সদস্যের প্রাণ নিয়ে নিতে পারত। এর আগে কখনো খনি বৃষ্টি এই গ্রামে আবার আগমন করুক, আমাদের চলে যাওয়া উচিত। 2 দিনের মধ্যে আমরা ফেরত নিজেদের হোমটাউন চলে এলাম, আর বাবাও তার ট্রান্সফার অন্য কোথাও করিয়ে নিল। এই ঘটনাটা আমি নিজের জীবনের সব থেকে সুখের আর ভয়ানক সময় যুক্ত করব, কারণ আজ এত বছরের পরেও এই ঘটনার গন্ধ আমি আজও অনুভব করি। গুরুদেব, সবাই বলে যে গত রাতে উষার স্বামীকে একটা শিয়াল তুলে নিয়ে চলে গেছে। ওটা কি সত্যিই কোনো শিয়াল ছিল, নাকি শিয়ালের ছদ্মবেশে অন্য কেউ নিজের মায়াজাল তৈরি করছে? খোকা, এই কথাটাই তো গ্রামবাসীরা বুঝতে পারে না। আমি এই কথাটা পরিষ্কার বলে দিয়েছি যে সন্ধে হলেই নিজের নিজের বাড়ির দরজা বন্ধ করে দেবে, কারণ ও একটা রং বদলাতে পারা ডাইনি। বুঝতেও পারবে না যে কখন কার কার ছদ্মবেশে তোমার সামনে হাজির হয়ে যাবে, আর তুমি এই ব্যাপারে আন্দাজ অব্দি লাগাতে পারবেন। কিন্তু গুরুদেব, এটা কি সত্যি এই গ্রামে কোনো রং বদলাতে পারা এক ডাইনির নজর রয়েছে? গুরুদেবের পেছনের গল্পটা কি বলো না? আমার হিসেবে অনেক দেরি হয়ে গেছে বাচ্চারা, এখন তোমাদেরও বাড়ি চলে যাওয়া উচিত। সূর্য ডুবতে চলেছে, এই জন্য এইভাবে এত শীতল আর অন্ধকার সন্ধেবেলায় একা একা ঘোরা উচিত নয়। কিন্তু গুরুদেব, আপনি মৌসুমের জবাব দিলেন না। আপনি ওই ডাইনির ব্যাপারে আমাদেরকে বলতে কেন ভয় পাচ্ছেন? আসল সত্যি তো বড় মহাত্মা পণ্ডিত এমন অভাগা পূর্ণিমার সন্ধেবেলায় বলবেন না, তাহলে সেখানে আমি কে বলার? এখন তোমরা সবাই নিজেদের বাড়ি যাও, কিন্তু যাওয়ার সময় আমার সব কথাগুলোর বিশেষভাবে খেয়াল রেখো। কাউকে যদি দেখো তাকে না তো ডাকবে, আর যদি তোমাদের পেছন থেকে কেউ আওয়াজ দেয় তাহলে তাকে ভুলেও যেন উত্তর না দাও। ঠিক আছে গুরুদেব, আমরা এখান থেকে চলি তবে। সূর্য ডুবতে চলেছিল। 2 ভাই বোন সৌরভ আর মৌসুমী একটা বুড়ো পণ্ডিতের কুটির থেকে বেরিয়ে যাচ্ছিল। প্রায় ওই দুজন ওই পণ্ডিতের খবর টবর জানার জন্য আসা যাওয়া করতে থাকতো। আজকে ওরা দুজন ওই পণ্ডিতের মুখ থেকে একটা রং বেরঙের ডাইনির কথাগুলো শুনে ওখান থেকে ফিরছিল। সৌরভ, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, ওই ডাইনি যে কোনো সময় এসে পড়তে পারে। বাড়িতে মা বাবা আমাদের অপেক্ষা করছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। হ্যাঁ, ঠিক বলেছ। কিন্তু তোমার কি এক মুহূর্তের জন্য তুমি এটা মনে করো যে যা কিছু গুরুদেব ওই ডাইনির ব্যাপারে বলল সেগুলো সত্যি হবে? কারণ আজ অবধি আমি তো কোনো রং বেরঙের ডাইনিকে দেখিনি। সৌরভ, তুমি চুপ থাকো, ওর নাম নিও না।
আর চুপচাপ সোজা চলতে থাকো। চলো। দুজনে একটা জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল। তখনই সৌরভ একটা ছোট আকারের আইসক্রিম ভ্যান দেখতে পেয়ে যায়। সৌরভ ওই ভ্যানের দিকে ইশারা করে মৌসুমীকে দেখালো। আরে মৌসুমী, ওই দেখো আইসক্রিম। সত্যি বলছি দারুণ মজা হবে। দাঁড়াও সৌরভ, এইভাবে কোনো অজানা বস্তুর দিকে আকর্ষিত হতে গুরুদেব বারণ করেছিলেন আমাদের। আরে ছাড়ো না তুমিও, চলো আমরা ওখানে যাই। সৌরভ আইসক্রিম খেতে খুব ভালোবাসতো, এই কারণে ও নিজেকে থামাতে পারল না আর দৌড়ে দৌড়ে ওই আইসক্রিম ভ্যানওয়ালার কাছে পৌঁছে গেল। ওই আইসক্রিম ভ্যানের কাছাকাছি আর অন্য কোনো মানুষজন ছিল না, এমনকি কোনো দোকানদারও অবধিও ছিল না। সৌরভ এই সুযোগের জমিয়ে লাভ ওঠালো আর কিছু না বিবেচনা করে ওই ভ্যানের ভেতর থেকে 2-3টে আইসক্রিম বার করে খেতে লাগলো। তখনই ওর পেছন থেকে একটা আওয়াজ গর্জন হলো। খাও বাচ্চারা, মন খুলে খাও, কারণ খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে খেয়ে ফেলবো। এই অজানা আওয়াজটা আর হাসিটা সৌরভ আর মৌসুমীর হুঁশ উড়িয়ে দিল। দুজনে আস্তে আস্তে পেছনে তাকালো। তখন ওরা পুড়ে যাওয়া খুস্কো খুস্কো চুল থাকা একটা মহিলাকে দেখতে পেল, যে ওদেরকে তাকিয়ে রয়েছিল। এমন মনে হচ্ছিল যেন ওই ডাইনির মধ্যে ভয়ঙ্কর খিদে রয়েছে। সৌরভ আর মৌসুমী দুজনে ওই ভয়ঙ্কর মহিলাকে দেখে ভয় পেয়ে যায়। তখনই সৌরভের মাথা ঘোরাতে লাগলো, যে কারণে ও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আর তখনই ওই মহিলা খুব দ্রুত গতিতে ওদের দিকে এগিয়ে এলো। সৌরভ আর মৌসুমী তাহলে গেল কোথায়? এই প্রশ্নটাই এখন ওদের পরিবারের মনেই চলে যাচ্ছিল, কারণ তখন রাত 12টা বাজে আর এখনো অবধি ওরা দুজন বাড়িতে ফিরে আসেনি। আরে জবা, আমাদের বাচ্চাগুলো কি জানি কোথায় রয়ে গেল? দুজনের মধ্যে কেউই এখনো অবধি ফিরে আসেনি। আরে আমাকে তুমি কেন বলছো? আমার তো নিজেরই খুব খারাপ অবস্থা হয়ে আছে, অথচ আমি 50 বার বুঝিয়েছি যে সন্ধে হওয়ার পরে বাচ্চাদের বাড়ির বাইরে যেন না পাঠানো হয়। আজকাল তো গ্রামের সব জায়গায় ওই রং বেরঙের ডাইনির চর্চা হয়ে চলেছে। তুমিও না জবা, যা মুখে আসে বলছো। শুভ কথা বললে তবে শুভ হবে। এমনিতেও বাচ্চারা আজকে জেদ করছিল যে ওরা গুরুদেবের সঙ্গে দেখা করতে যাবে, তাই আমি যেতে দিলাম। এতে এখন আমার ভুলটা কোথায়? আরে ওইসব তো আমি বুঝলাম, কিন্তু বাচ্চাদেরকে এইভাবে একা পাঠানোর কি দরকার ছিল? হ্যাঁ জবা, তুমিই ঠিক বলেছ, কিন্তু এখন আমাকে এটা বলো যে আমরা কি এইভাবেই ঝগড়া করে সময় নষ্ট করব, নাকি বাচ্চাদেরকে খোঁজার জন্য কোনো কাজ করব? তুমি নিজেও তো ওদের সঙ্গে যেতে পারতে, তাই না? তুমি বললে যে ওরা দুজন গুরুদেবের কাছে যাওয়ার জন্য জেদ করছিল, তাহলে তো আমাদেরকেও এক্ষুনি গুরুদেবের কুটিরে পৌঁছানো উচিত। এখন কি করতে হবে ওই পথ উনিই দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ, চলো তাড়াতাড়ি গুরুদেবের কাছে যাই। দুটো বাচ্চার একসঙ্গে উধাও হয়ে যাওয়ার কারণে অমিত আর জবা দুজন খুব চিন্তা আর হতাশ হয়ে গুরুদেবের কুটিরে এসে পৌঁছল। ওরা দুজন ওই কুটিরের মাটির তৈরি দরজায় ঠকঠক করতে লাগলো। কিছুক্ষণ পর ওই বুড়ো পণ্ডিত নিজের কুটির থেকে বাইরে বেরিয়ে এলো। আরে তোমরা দুজন এত গভীর রাতে এখানে কি করছো? সব কুশল মঙ্গল আছে তো? আরে কি কুশল মঙ্গল গুরুদেব, আমাদের দুই বাচ্চা সৌরভ আর মৌসুমী নিখোঁজ হয়ে গেছে। এর মানে ওরা দুজন এখনো বাড়িতে পৌঁছয়নি?
আরে গুরুদেব, আমাদের বাচ্চারা যদি বাড়িতে একেবারে ঠিক অবস্থায় চলে যেত তাহলে এত গভীর রাতে আপনাকে কেন কষ্ট দিতাম? এখন আপনি আমাদের কিছু সাহায্য করুন। কিন্তু আমি ওই দুজনকে সূর্য ডোবার আগেই ওদেরকে ছেড়ে দিয়েছিলাম। ওরা অবশ্যই বাড়িতে আছে। মহারাজ, আমাদের কথায় কি আপনার একটু বিশ্বাস হচ্ছে না? আপনি নিজে আমাদের বাড়িতে এসে দেখে নিন। ঠিক আছে, চলো আমি এক্ষুনি তোমাদের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। এরপরে গুরুদেব সমেত ওরা দুজনও তাদের বাড়িতে পৌঁছে গেল। যেখানে দরজা খোলা মাত্রই ওরা বিছানায় সৌরভ আর মৌসুমীকে ঘুমিয়ে আছে দেখতে পেল। আমার বাচ্চারা, সৌরভ, মৌসুমী, ভগবানকে কোটি কোটি ধন্যবাদ যে আমাদের বাচ্চারা একদম সুস্থ সবল বাড়িতে আছে। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ গুরুদেব, আপনি আমাদের সঙ্গে এত দূর এলেন। কোনো ব্যাপার না অমিত, শুধু এখন থেকে তোমাদের বাচ্চাদের খেয়াল রাখো। তখনই জবা চিৎকার করে ওঠে, হে ভগবান, হে কি হয়ে গেল আমার বাচ্চাদের? শুনছো? একটু একটু তাড়াতাড়ি এসো। এই দেখো। কি হয়েছে জবা? তুমি এইভাবে কেন চিৎকার করছো? যখন অমিত জবার কাছে এসে পৌঁছয় তখন ওরও গায়ে কাঁটা দিয়ে দিল। ও দেখতে পেল যে ওর দুটো বাচ্চার মাথা কেটে দেওয়া হয়েছে, আর দূর থেকে দেখার সময় এমন লাগছিল যে ওরা ঘুমোচ্ছে। কিন্তু কাছে গিয়ে দেখার পর জানতে পারা গেল যে ওদের দুজনের মাথা ওদের শরীর থেকে আলাদা কাটা পড়ে রয়েছে। অমিত আর জবা দুজনে নিজেদের বাচ্চার মৃতদেহ দেখে কষ্টে কাঁদতে লাগলো। তখনই পেছন থেকে ওরা একটা ভয়ঙ্কর হাসি শুনতে পেল। ওরা দুজন পেছনে তাকিয়ে দেখে, তখন ওদের মুখোমুখি একটা অন্য বিপদের সঙ্গে হয়ে যায়। ওরা দুজন দেখলো যে ওদের সামনে এখন ওই রং বদলানোর ডাইনি দাঁড়িয়ে রয়েছে, যে গুরুদেবের ছদ্মবেশে ওদেরই সাথেই এসেছিল। ও হাসতে হাসতে বলল, দারুণ বোকা বানিয়েছি আমি তোদের দুজনকে। আমি তো তোদের দুটো বাচ্চাকে ঠিক এইভাবেই নিজের জালে ফাঁসিয়ে কবেই মেরে দিয়েছিলাম। কিন্তু তোরা যদি ওই পণ্ডিতের কাছে পৌঁছে যেতিস তাহলে হয়তো ওই পণ্ডিত আবার আমাকে জঙ্গলে বেঁধে দিত। এই জন্য আমি একটা দান খেললাম যে আমি ওরই ছদ্মবেশে এসে সবার সামনে পণ্ডিত হয়ে চলে এলাম। এখন আমি তোদেরকেও শেষ করে দেব। শয়তান ডাইনি, তুই আমাদের বাচ্চাদেরকে মেরে ফেললি, আমি তোকে জ্যান্ত ছাড়বো না। অমিত হাতে চাকু নিয়ে ওই ডাইনির দিকে এগিয়ে গেল, কিন্তু তখনই ওই ডাইনিটা একটা মন্ত্র পড়ল, যে কারণে অমিত ওই চাকু দিয়ে নিজেরই গলা কেটে ফেলল আর ছটপট করতে করতে মৃত্যুর শয্যায় শুয়ে পড়ল। দম আটকে যাওয়ার কারণে জবাও ছটপট করতে করতে মরে গেল। পরের দিন গ্রামবাসীরা যখন অমিতের দৃশ্য দেখল তখন তারা সবাই কেঁপে উঠল আর গুরুদেবকে ডেকে নিল। হে ভগবান, এই দৃশ্য দেখে আমার বুকটা জ্বলে উঠছে। আমার এই দুজনকে একা বাড়িতে পাঠানোই উচিত ছিল না। এই সব ওই ডাইনিরই কাজ, যে নিজের রং বদলে খেলা খেলছে, তারপর নিজের উদ্দেশ্যটাকে পুরো করছে। গুরুদেবের হিসেবে গত রাতে সে নিজের কুটিরে উপস্থিতই ছিল না। সে তখন কোনো পূজা করতে গেছিল, আর এই কথাটা ওই ডাইনিটা আগে থেকে জানত যে এটার খুব লাভ উঠিয়েছে, আর গুরুদেবের ছদ্মবেশে ষড়যন্ত্র করে আর নিজের রক্তের পিপাসা মিটিয়ে নেয়। গুরুদেব সমস্ত গ্রামবাসীদেরকে
একটা মায়াবী তাবিজ দিয়ে দিল, যেটা গ্রামের সব সদস্যদেরকে তাদের বাড়ির বাইরে ঝুলিয়ে রাখতে বলল, যে কারণে ওই রং বদলানো ডাইনির মায়াটা আর কাজ করবে না। গ্রামবাসীরা গুরুদেবের নিয়ম পালন টালন করে ওই তাবিজটাকে নিজেদের বাড়ির বাইরে ঝোলানো শুরু করে দিল, যে কারণে গ্রামে যে ভুতুড়ে ঘটনাগুলো হচ্ছিল কম হতে লাগলো। কিন্তু আজ কেউ ওই রং বদলানো ডাইনি কোনো একজনের সন্ধান করে চলেছে। তাই যদি ও সুযোগ পায় তাহলে ও আরও একটা শিকার পুরো করে ফেলবে। অমিত আর সরিতা বিয়ের পর প্রথমবার সরিতার গ্রাম ধৌলপুর গ্রামে যাচ্ছিল। অমিতের কাজ বিদেশে হওয়ার কারণে ওদের দুজনের এখানে আর আসা হয় না। সেই জন্য সরিতা নিজের বিয়ের 15 বছর পরে ট্রেনে বসে নিজের গ্রামে যাচ্ছিল। সরিতার মেয়ে রশনিও ওদের সঙ্গে প্রথমবার নিজের দিদার বাড়িতে যাচ্ছিল। আজ এত বছর পর গ্রামে যাচ্ছি, জানি না ওখানে কত কিছু বদলে গেছে। ওখানে সবাই আমাদেরকে দেখে সারপ্রাইজ হয়ে যাবে। বিয়ের পর আমরা কখনো গ্রামে আসার সুযোগ পাইনি। ভালো করেছো তুমি যে কাউকে বলোনি যে আমরা গ্রামে আসছি। অমিত সরিতার ট্রেন কোনো কারণে লেট হয়ে যায় আর ওদের গ্রামে পৌঁছতে রাত হয়ে যায়। ধলপুর গ্রামের স্টেশন একেবারে খাঁ খাঁ করছিল। ওখানে একটাও মানুষ ছিল না। দ্রুত গতিতে হাওয়া চলছিল আর আকাশ থেকে বাজ পড়ছিল। এখন তো সবে 11:30টাই বেজেছে, কিন্তু গ্রাম এত খাঁ খাঁ করছে যেন এখানে কেউই থাকে না। এখানে কোনো অটো রিক্সাও পাওয়া যাবে না। আমাদের এখান থেকে পায়ে হেঁটেই বাড়ির দিকে যেতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি করো, আবহাওয়া ঠিক লাগছে না। বৃষ্টি শুরু হলে কিন্তু আর যেতে পারবো না। 3 জন পায়ে হেঁটে ঘরের দিকে এগিয়ে যায়। চারিদিকে জনশূন্য আর অন্ধকার। জোরে জোরে বাতাস বয়ে চলেছিল আর বিদ্যুৎ পড়ে যাচ্ছিল। তখনই রোডের ধারে ওরা একটা ট্যাক্সিওয়ালাকে দেখতে পেল, যে নিজের ট্যাক্সিতে ঘুমোচ্ছিল। আমি এই ট্যাক্সিওয়ালার সঙ্গে কথা বলি। অমিত ট্যাক্সিওয়ালার কাছে গিয়ে তাকে জাগিয়ে দিল। ও দাদা, আরে ও ট্যাক্সিওয়ালা দাদা, আমরা আসলে ধৌলপুর গ্রামে যাব। মনে হচ্ছে আপনারা এই গ্রামে নতুন এসেছেন। আপনি জানেন না, আজ অমাবস্যার কালো রাত। আজকের রাতে এই গ্রামে একটা মানুষ নিজের নিজের ঘর থেকে বাইরে বেরোয় না। আজ মৃত্যুর বিপদ বেশি থাকে। হোয়াট রাবিশ! আগে তো এরকম কিছু ছিল না। এই ট্যাক্সিওয়ালাটা বেশি টাকা নেওয়ার জন্য আমাদের ভয় দেখাচ্ছে। ঠিক আছে, তোমাকে এখান থেকে যাওয়ার জন্য কোনো দরকার নেই। এই নাও টাকা। আমাদের শুধু ট্যাক্সি 1 রাতের জন্য দিয়ে দাও। কাল সকালে অ্যাড্রেসে এসে তুমি নিজে ট্যাক্সি নিয়ে চলে যেও। ঠিক আছে, কিন্তু তবুও আমি আপনাকে একটা বিনামূল্যে পরামর্শ দেব। গ্রামের উত্তর দিকে যে কুয়োয়া রয়েছে তার কাছে যেন ভুলেও কখনো না যান। আর যদি কেউ আপনাকে পেছন থেকে আওয়াজ দেয় তাহলে পেছনে ঘুরে একদম দেখবেন না। অমিত নিজের সব জিনিস ট্যাক্সিতে রেখে দিয়ে নিজে ট্যাক্সি ড্রাইভ করে ঘরের দিকে বেরিয়ে পড়ল। আমি এখান থেকে একটা শর্টকাট রাস্তা জানি। ওই রাস্তা দিয়ে আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব, কিন্তু ওই রাস্তাটা গ্রামের কুয়োর সামনে দিয়ে যায়। কি ভাই, তুমি এই কথায় বিশ্বাস করতে লাগলে? না, এইসব ট্যাক্সিওয়ালা আমাদের ভয় দেখানোর জন্য বলছিল। অমিত সরিতার কথা মতো বলা রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে নিল। যখনই তাদের গাড়ি গ্রামের কুয়োর কাছে পৌঁছলো, গাড়ির নিচে একটা পাথর এসে গেল আর গাড়ি কুয়োর কাছে গিয়ে ধাক্কা খেয়ে গেল। ওই কুয়োর ভেতরের জল জোরে জোরে ধাক্কা খেতে লাগলো, যেন ওই কুয়োর মধ্যে কেউ ঢেউ খেলাচ্ছে। তোমরা সবাই ঠিক আছো তো? মনে হয় চাকার নিচে কোনো পাথর এসে গেছিল। আমার এমন মনে হলো যেন এখানে কেউ দাঁড়িয়ে আছে।
তখনই সরিতার নজর কুয়োর কাছে দাঁড়ানো নিজের ছোটবেলার বন্ধু সত্যজিতের ওপর পড়ে যায়। আরে সত্যজিৎ, কেমন আছো তুমি? তুমি তো মোটেই বদলাওনি। আর এই গ্রামটা তো খাঁ খাঁ করছে কেন? আর তুমি এখানে একা কি করছো? অমাবস্যার কালো রাত, এই রাতকে মৃত্যুর রাত বলা হয়। আজকে কেউ বাঁচবে না, সবাই শেষ হয়ে যাবে। সরিতাকে সত্যজিতের কথাগুলো খুব আজব মনে হলো। ওরা দুজন ওখান থেকে তাদের বাড়ির জন্য বেরিয়ে পড়ে, আর কিছুক্ষণ পরেই তাদের বাড়িতে পৌঁছে যায়। কিছুক্ষণ গেটে দাঁড়িয়ে থাকার পর সরিতার মা শান্তা হাতে মশাল নিয়ে গেট খুলে দিল। আরে মা, তুমি এটা কি করছো? আমাদেরকে মারার কথা ভাবছো নাকি? তোমরা এত রাত্রে, তাও আবার আজকে অমাবস্যার রাত্রে? এইসব সরিতার আইডিয়া ছিল, আপনাদের সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর এই অমাবস্যার রাতের নাম কেন জপে যাচ্ছে পুরো গ্রামটা? যাকেই দেখি অমাবস্যার রাত বলে আমাদের ভয় পাইয়ে দেয়। শান্তা সবাইকে তার বাড়ির ভেতরে নিয়ে যায়। তুমি জানো না তোমার বিয়ের পরে এই গ্রামে কি কি ঘটে গেছে। অনেকেই নিজেদের প্রাণ হারিয়ে ফেলেছে। আমাদের বাবার প্রাণও এই অমাবস্যার কালো রাত নিয়ে নিয়েছে। রাস্তায় সত্যজিতের সাথে দেখা হয়েছিল। ও এরকমই কথা বলছিল। কি বললে তুমি? সত্যজিতের সাথে দেখা? হ্যাঁ, গ্রামের পুরনো কুয়োর কাছে। কিন্তু আপনি ওর নাম শুনে এত অবাক হলেন কেন? কারণ আজ থেকে 15 বছর আগে ওর মৃত্যু হয়ে গেছে। সত্যজিৎ ওই কুয়োতে পড়ে মরে গেছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। সরিতা কিছুই বুঝতে পারছিল না যে ও যাকে কুয়োর কাছে দেখেছিল ও আসলে কে ছিল। এখনো কাউকে ছাড়বে না। তোমরা আজকের রাতে এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছো। তোমরা কেউ বাড়ির বাইরে পা রাখবে না। সবাই নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু রিয়ার ঘুম ধরছিল না। ওর চোখের সামনে সেই কুয়োর কথাগুলো ঘুরে বেড়াচ্ছিল। সবাই যখন ঘুমিয়ে পড়ল তখন রিয়া একলাই ওই কুয়োর দিকে এগোতে লাগলো। জোরে জোরে গেটের ধাক্কার আওয়াজ শুনে সরিতার চোখ খুলে যায়। রিয়া, রিয়া, রিয়া কোথায় চলে গেল? তখনই সরিতা দেখল যে রিয়া ওই কুয়োর দিকে এগিয়ে যাচ্ছে। সরিতাও ওর পেছনে পেছনে কুয়োর দিকে এগিয়ে যেতে লাগে। রিয়া, রিয়া দাঁড়াও, ওদিকে যেও না। রিয়া! রশনি ওই কুয়োর কাছে পৌঁছে তাতে লাফাবে বলে ভাবছিল। ঠিক তখনই সরিতা পেছন থেকে এসে ওকে ধরে ফেলে। তখনই কুয়োর ভেতরের দেওয়াল থেকে বিড়ালের মতো চলতে চলতে সত্যজিৎ বের হলো। সরিতা ওকে দেখে খুব ভয় পেয়ে যায়। তুমি আমার বাচ্চাকে কেন মারতে চাইছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? তুমি আমার ছোটবেলার বন্ধু ছিলে। সত্যজিৎ সরিতাকে ধাক্কা মেরে দেয় আর রিয়াকে নিজের সঙ্গে কুয়োর ভেতরে নিয়ে চলে যায়। সরিতা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরের দিন যখন ওর জ্ঞান ফিরে যায় তখন কুয়োর বালতির দড়ি দিয়ে রিয়া কুয়োর কাছে উল্টো দিকে ঝুলেছিল। তোমরা দুজনে এখানে এই অবস্থায় কি করে পৌঁছলে? আমি পরিষ্কার বলে দিয়েছিলাম কেউ বাড়ি থেকে বাইরে বেরোবে না। রিয়া, রিয়া, এই অবস্থা কি করে হলো? রিয়া, ওই সত্যজিৎ রিয়াকে নিজের সাথে কুয়োতে নিয়ে লাফিয়ে পড়েছিল। সবাই সরিতা আর রিয়াকে নিয়ে ঘরে চলে যায়।
রিয়ার খুব জ্বর হয়ে গেল। সরিতা শান্তাকে সত্যজিতের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করে। এসব কি হচ্ছে? সত্যজিৎ তো আমার কত ভালো বন্ধু ছিল, ও হঠাৎ আমাদের প্রাণের শত্রু কেন হয়ে গেল? ও আমার বাবার প্রাণ কেন নিয়েছিল? সত্যজিৎ ছোটবেলা থেকে তোমাকে খুব ভালোবাসতো। ও সব সময় তোমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তোমার বাবা এই বিয়ের বিরুদ্ধে ছিল। ও শহরে গিয়ে তোমার বিয়ে অমিতের সঙ্গে করিয়ে দিল। এই জন্য সত্যজিৎ পাগল হয়ে গেল, আর এক অমাবস্যার রাতে ওই কুয়োতে গিয়ে নিজের প্রাণ দিয়ে দেয়। কি? এই জন্য ও আমার বাবার প্রাণ নিয়ে নিল আর আমাদেরও প্রাণের শত্রু হয়ে দাঁড়িয়েছে? তোমরা সবাই আজকেই এই গ্রাম থেকে দূরে চলে যাও, এখানে তোমাদের প্রাণ বিপদে রয়েছে। সরিতা, অমিত আর রিয়া সেই দিনই ওই গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু সত্যজিতের আত্মা যে কোনো অবস্থায় তাদের এই গ্রাম ছেড়ে যেতে দিতে চাইছিল না। তারা সবাই গাড়িতে বসে স্টেশনের দিকে বেরিয়ে পড়ল। তখনই সরিতা গাড়ির আয়নায় দেখতে পেয়ে গেল সত্যজিৎ তাদের সঙ্গে ওই গাড়িতেই বসে আছে। আর এটা দেখে ও জোরে চিৎকার করতে শুরু করে। সত্যজিৎ, সত্যজিৎ এখানেই আছে, আমাদের সাথে গাড়িতেই আছে। ও আমাদের মধ্যে কাউকে ছাড়বে না, মেরে ফেলবে। ও তোমার পেছনে কেন পড়ে রয়েছে? এতে তোমার কি ভুল? আরে তুমি তো এটা জানতেও না যে ও তোমাকে ভালোবাসতো। তখনই রিয়া হঠাৎ করে উঠে পড়ে আর গাড়ি থেকে বেরিয়ে কুয়োর দিকে দৌড়তে লাগলো। সরিতা আর অমিত তার পেছনে যেতে লাগলো। রিয়া কুয়োর কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সত্যজিৎ, তোমার শত্রুতা আমার সঙ্গে, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও। রিয়া অজ্ঞান হয়ে ওখানেই নিচে পড়ে যায়। আমাকে সরিতাকে আলাদা করতে চাও তো, কিন্তু আমি তোমার এই ইচ্ছেটাকে পুরো হতে দেব না। সত্যজিৎ অমিতকে হাওয়ায় তুলে দিয়ে দূরে ছুঁড়ে দেয়। আমি আজ পর্যন্ত তোমার অপেক্ষা করে বসে আছি, কিন্তু তুমি আমার কখনো হতে পারবে না। তোমার হৃদয় অন্য কারোর রাজত্ব। আমি তোমাকে মোটেই ঠকাইনি। আমি তোমার এই প্রেমের ব্যাপারে কিছুই জানতাম না রামানন্দ। আমি নিজের জীবনে অমিতকে ভালোবেসেছি। সত্যজিৎ কুয়োর জলে চিরকালের জন্য উধাও হয়ে গেল। সত্যজিৎ ওই গ্রামটা ছেড়ে চিরকালের জন্য ওখান থেকে চলে যায়। অমিত আর সরিতা রিয়াকে নিয়ে ওই গ্রাম থেকে চিরকালের জন্য বেরিয়ে চলে যায়। ববিতা একলাই তার মা আর তার অসুস্থ ভাইয়ের খরচ সামলাচ্ছিল। ববিতা একটা কলেজে প্রফেসরের কাজ করে। একদিনও কলেজে যাওয়ার জন্য বেরোচ্ছিল আর ও নিজের বাঁ পাটা আগে বার করে যাচ্ছিল। তখনই ববিতা, আমি তোকে কতবার বলেছি বাড়ি থেকে বেরোনোর সময় আগে ডান পাটা বার করা দরকার, না হলে এটা অশুভ মানা হয়। মা, আমিও তোমাকে কতবার বলেছি মা, আমি এইসব কথায় একদম বিশ্বাস করি না। এইসব আসলে মন গড়া কথা। আজকে অমাবস্যার কালো রাত, আজ তাড়াতাড়ি বাড়ি আসবি। আজকের দিনে অনেকেই কালো জাদু করে ববিতা। আরে মা, তুমি এইসব বিষয়ে কেন বিশ্বাস করো? এইসব কিছুই হয় না। না না, এইসব কথা অনেক ভেবে চিনতে তবেই করা হয়। সরিতা অনেক অন্ধবিশ্বাসী ছিল আর সব সময় এই সবের থেকে বাঁচার জন্য টোনা টোটকা করে থাকত। তার ছেলে সুজয় অনেক বছর আগে একটা অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে গেছিল আর হাঁটতে চলতে অসমর্থ ছিল। তার পুরো খেয়াল তার বোন ববিতাই রাখত। ববিতা কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর অনেক কাজ থাকার কারণে আজ ওর বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায়। আজ মা তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিল,
কিন্তু কাজ বেশি থাকার কারণে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো সম্ভবই নয়। মাকে একবার ফোন করে বলে দিই। হ্যাঁ, ফিরতে দেরি হয়ে যাবে। ববিতা যখনই নিজের ফোনটা বার করলো, ফোন ওর হাত থেকে পড়ে গেল আর ভেঙে গেল। ওর বাড়ি ফিরতে আরও বেশি লেট হয়ে গেল। ও কোনো ট্যাক্সি বা অটো খুঁজে পেল না। ও পায়ে হেঁটেই বাড়ির দিকে রওনা দিয়ে দিল। আজকে এই মোবাইলটা খারাপ হওয়ার ছিল। আশেপাশেও কিছু নজরে পড়ছে না। ববিতার এমন মনে হলো যেন কেউ সাহায্যের জন্য ডাক দিচ্ছে। ববিতা আওয়াজের পিছু করতে করতে আওয়াজের পেছনে যেতে লাগলো। কে আছে ওখানে? তুমি এভাবে কাঁদছো কেন? ববিতা কিছুই দেখতে পেল না, কিন্তু ও আওয়াজের পিছু করতে করতে চলে গেল। তখনই ও দেখতে পেল যে ও একটা কবরস্থলে পৌঁছে গেছে। যখনই ববিতা ওই কবরস্থলে পৌঁছে গেল, এইসব কি হচ্ছে? আমি রাতে কবরস্থলে কি করে পৌঁছে গেলাম? ওখানে কুকুরদের কান্নার আওয়াজ, বাদুড়ের কথা বলার আওয়াজ আর ব্যাঙগুলোর জল থেকে ডাক দেওয়া পরিষ্কার শোনা যাচ্ছিল। চারিদিকে একদম শান্ত পরিবেশ ছিল, তার মাঝে নীরবতাকে চিরে আওয়াজ অনেক ভয়ঙ্কর মনে হচ্ছিল। ববিতা ওই কবরস্থল থেকে বেরোনোর চেষ্টা করতে থাকে, কিন্তু ও যেখানেই যাচ্ছিল ও শুধুমাত্র বড় বড় দেওয়াল দেখতে পাচ্ছিল। ওখানে কোনো গেট ছিল না। যদি এখানে কোনো গেট না থাকে তাহলে আমি ভেতরে কি করে এলাম? গভীর অন্ধকার হয়ে গেছিল। ববিতা ওই কবরস্থলে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছিল, কিন্তু ওখান থেকে যাওয়ার কোনো রাস্তা ছিল না। ববিতা ক্লান্ত হয়ে একটা কবরে বসে পড়ে। তখনই ওই কবর থেকে একটা আজব আওয়াজ বেরোতে শুরু হয়। ববিতা আস্তে করে নিজের কান ওই কবরের ওপরে রেখে আওয়াজ শুনতে লাগলো। তখনই হঠাৎ ওই কবরে খুব জোরে একটা ধামাকা হলো, আর সেটা থেকে একটা শবাধার বেরিয়ে সামনে চলে আসে। ববিতা ওই ধামাকার আওয়াজ শুনে ওখানেই অজ্ঞান হয়ে যায়। তখনই ববিতার কানে কিছু আওয়াজ শুনতে পেল। আরে আপনি ঠিক আছেন তো? আপনি এখানে নির্জন কবরস্থানে একা কি করছেন? আপনি কে? আর আমি এখানে কি করে পৌঁছলাম? ববিতার একটু জ্ঞান ফিরে এলো। ববিতা নিজের সামনে এক অজানা ব্যক্তিকে দেখতে পেল। আপনি কে? আর এখানে কি করছেন? আমি এই কবরস্থানে কি করছি? আমি কিছুই বুঝতে পারছি না। আজ আমি কাজ থেকে বাড়ি ফিরে আসতে লেট হয়ে গেছি। যখন আমি কবরস্থান হয়ে পার করছিলাম, তখন আমি যেন কোনো অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম, আর আমি এখানে দেখতে চলে এলাম। তখনই কাছে পড়ে থাকা কবর থেকে কারোর হাত বাইরে বেরিয়ে আসে আর ববিতার হাত টেনে ধরে। ববিতা ভয় পেয়ে চিৎকার করে। অমন ববিতার হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ওর হাতটা খুব খারাপভাবে আটকে গেছিল। এইসব কি হচ্ছে? একটা কবরে রাখা মরা দেহ কারো হাত কি করে ধরতে পারে? এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। এসব আমার বোঝার ক্ষমতার বাইরে। অমন ববিতার হাত ছাড়ানোর অনেক চেষ্টা করতে থাকে। ববিতার হাত থেকে রক্ত বেরোতে শুরু হয়ে যায়। তখনই ববিতার হাত ওই কবর থেকে বাইরে চলে আসে। অমন আর ববিতা নিজেদের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে দৌড়তে শুরু করে। এখান থেকে বেঁচে পালানোর কোনো রাস্তা নেই। এটা কি করে হতে পারে? এখানে ভেতরে আসার রাস্তা তো আছে, কিন্তু বাইরে যাওয়ার রাস্তা নেই। এটা কোনো একটা ফাঁদ আমাদের ফাঁসানোর। পেছন থেকে ওই কবর থেকে একটা ভূত পায়ে হেঁটে ওখানে আসতে লাগলো, আর তার মুখ থেকে সবুজ জল গড়ে পড়ছিল। অমন আর ববিতা তাকে দেখে খুব বেশি ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালাতে শুরু করে। তখনই ববিতার পা কোনো একটা জিনিসে আটকে যায় আর ও নিচে পড়ে যায়। চলো আমার সঙ্গে। ও ববিতার পা ধরে টেনে নিয়ে এগিয়ে যেতে লাগলো। ববিতা নিজেকে থামানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ও এটা করতে অসমর্থ হয়ে গেল। তখনই ভূতের নজর অমনের উপর পড়ে যায় আর ববিতাকে ছেড়ে দিয়ে অমনের দিকে মুড়ে যায়। ববিতা ওখান থেকে উঠে দৌড়তে শুরু করে। তখনই ও কিছুর সাথে ধাক্কা খেয়ে যায়। ছেড়ে দাও আমাকে।
আমি তোমার কি ক্ষতি করেছি? আমার প্রাণ নিও না, ছেড়ে দাও আমাকে। আরে শান্ত হও, শান্ত হও। তুমি কে? আর তোমারই অবস্থা কে করলো? তুমি এত ভয় ভয় কেন রয়েছো? ভূত, ওই ভূত আমাদেরকে ছাড়বে না। তখনই ওই ভূত অমনের গলা ধরে তাকে নিজের হাতের মাঝে টিপে ঘুরিয়ে দেয়। অমন মাটিতে পড়ে যায় আর খুব খারাপভাবে কষ্ট পেতে লাগলো। না তো ওকে মৃত্যু আপন করছিল, আর না তো জীবন ওকে নিজের স্থান দিচ্ছিল। এটা দেখে পীযূষ আর ববিতা প্রচণ্ডভাবে ঘাবড়ে গেল। না, এটা শুধু একটা সন্নিপাত হতে পারে না যে আমরা তিনজনে একই দিনে একই কবরস্থানে এসেছি। কিন্তু এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এতে কোনো বড় শক্তির হাত রয়েছে, হ্যাঁ, যে আমাদের তিনজনকে এখানে ডেকে পাঠিয়েছে। ওই ভূত ওই দুজনের দিকে আসতে শুরু করে। দুজনে ভয় পেয়ে ওখান থেকে দৌড়তে লাগে। পীযূষ একটা গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে, আর ববিতা একটা কবরের পেছনে লুকিয়ে চুপচাপ বসে পড়ে। ভয় পেয়ে দুজনেরই খুব খারাপ অবস্থা। অমন ওখানেই পড়ে থেকে ছটপট করছিল। তখনই ববিতা ওখানে কারো আসার আওয়াজ শুনতে পেয়ে যায়। ববিতা লুকিয়ে সেটাকে দেখতে লাগে। ওর মা ওর ভাইকে ওখানে নিয়ে আসে। ববিতা দৌড়ে গিয়ে ওর মায়ের গলা জড়িয়ে ধরে। মা, তুমি এখানে কি করে এলে? এখান থেকে পালিয়ে যাও। এখানে আসার তো রাস্তা আছে, কিন্তু ফিরে যাওয়ার নেই। এটা এটা তুমি কি করে জানতে পারলে? আর এত রাত্রে তুমি নির্জন কবরস্থানে ভাইয়ের সঙ্গে কি করছো? তুমি এখনো বুঝতে পারলে না? এই সব আমার ষড়যন্ত্র। তোমাদের তিনজনকে আমি এখানে ডেকে পাঠিয়েছি। ববিতা এটা শুনে ওর হোশ উড়ে গেল। আজ অমাবস্যার কালো রাত তোমাদের তিনজনকে একটা কথা জুড়ে দিচ্ছে। তোমাদের তিনজনেই অমাবস্যার কালো রাতে জন্মেছিলে। আজ আমি তোমাদের তিনজনেরই বলি চড়িয়ে দেব। আর এটা করলে আমার ছেলে আগের মতো একদম ঠিক হয়ে যাবে। তুমি কি ধরনের মা? নিজের ছেলের জন্য তুমি তিনটে অসহায় মানুষের প্রাণ কেড়ে নিচ্ছ। তখনই পেছন থেকে ওই ভূত এসে ববিতাকে নিয়ে যেতে লাগলো। ববিতা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ও তার চঙ্গুল থেকে বেরোতে পারল না। ওই ভূতটা সুমন, পীযূষ আর ববিতাকে গাছে উল্টো দিকে ঝুলিয়ে দেয়। খুব ভালো কাজ করেছো তুমি। একটা বাজতে চলেছে। একটার সময় আমি এই তিনজনের বলি চড়াবো। তিনজনের রক্তে স্নান করা মাত্রই আমার ছেলে একদম ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে। সরিতা হাতে তলোয়ার নিয়ে ওই তিনজনের গলা কাটার জন্য এগিয়ে যাচ্ছিল। তখনই তার পা একটা কবরে পড়ে যায়, আর ওই কবরটা খুলে যায়, আর সরিতা তার মধ্যে পড়ে যায়, আর ওই কবরটা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। সুমন, পীযূষ আর ববিতা তিনজনেই নিজের থেকে ওই গাছ থেকে নিচে পড়ে যায়। পীযূষ অজ্ঞান অবস্থায় ওই কবরের দিকে দেখে, যার মধ্যে সরিতা পড়ে গেছিল। মা, মা, তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো। ওই কবরটা পীযূষের মায়ের ছিল। ওই ভূতটা রেগে গিয়ে গাছ উবড়িয়ে ছুঁড়ে ফেলে দেয়, আর সরিতার ছেলের পেটে নিজের নখ ঢুকিয়ে তার নাড়ি ভুঁড়ি কেটে খেতে থাকে। ববিতা, সুমন আর পীযূষ পরের দিন সকালে জ্ঞান ফিরল। তিনজন ওই কবরস্থানের বাইরে ছিল। তিনজন নিজের নিজের রাস্তায় চলে গেল। কিন্তু ওই রাতটা তিনজনের জীবনের ভয়ানক রাত হয়ে গেল, যেটা ওই তিনজন কখনো ভুলতে পারবে না। একটা মা তার ছেলেকে ঠিক করার জন্য অন্য কারোর ছেলের প্রাণ নিয়ে নিচ্ছিল, আর একটা মা মরে গিয়েও নিজের ছেলের প্রাণ বাঁচাচ্ছিল। ওই ভয়ঙ্কর রাত আমাদের জীবনে চিরকাল জীবন্ত থাকবে।
রাত্রি 12টার সময় রিয়া আর কার্তিক একটা ইভেন্ট থেকে বাড়ি ফিরছিল। ওরা শর্টকাটের জন্য একটা বস্তির রাস্তা বাছে, যেটা তাদের 30 কিলোমিটার মতো ড্রাইভ বাঁচাতে পারত। আরে কার্তিক, আমাদের হাইওয়ে দিয়েই যাওয়া উচিত ছিল। এই গ্রামের মাটির রাস্তা না, জানি না কেন আমার খুব হন্টেড ভাইবস দিচ্ছে রে। বাহ ম্যাডাম, মানে রাত হলো না যে আপনার ভূত দেখতে পাওয়া শুরু হয়ে গেল। দেখো, এই কাঁচা রাস্তা 2-4 কিলোমিটার পরে শেষ হয়ে যাবে, আর শুধু একটা টার্ন, তারপর সোজা আমরা হোটেলে পৌঁছে যাব। কার্তিক আর রিয়া দুজনেই গাড়িতে বসে একে অপরের সঙ্গে কথা বলছিল, আর কার্তিক ও গাড়িটা গ্রামের ওই বস্তির ধারে কাঁচা রাস্তা দিয়ে ছুটিয়ে চলেছিল। কার্তিক, তুমি কি আমাদের গাড়ি ছাড়া আর অন্য কোনো গাড়ি দেখতে পাচ্ছ না তো? তাহলে তাড়াতাড়ি চালাও। কোথাও কোনো ভয়ঙ্কর কাল আমাদের মৃত্যুর ঘাটে পৌঁছানোর জন্য অপেক্ষা করছে না তো? চলো তাড়াতাড়ি। আরে তুমি ভয় দেখাচ্ছ নাকি কথা বলছো? এর থেকে ভালো তুমি ঘুমিয়েই পড়ো। কিছুটা দূরত্ব হয়তো পেরিয়ে এসেছিল, আর তখনই কার্তিকের চোখ গাড়ির রিয়ার ভিউ মিররের উপর পড়ে যায়, যেটা দেখে ওর রক্ত জমে যায়। কার্তিক তার গাড়ির আয়নায় দেখল একটা মানুষ, তার মাথা নেই, আর ওর গাড়ির পেছনে পেছনে ছুটে চলেছিল, আর তার হাতে একটা চকচকে ধারালো কুড়ুলও ছিল। সেটা দেখার পর কার্তিক এক্সিলারেটরকে খুব জোরে কষে দেয়। ও ভয় তো খুব পেয়ে গেছিল, কিন্তু ও নিজের ভয়টাকে মোটেই বাইরে বার করেনি, কারণ ওর পাশে রিয়া বসেছিল। যদি পেছনের দৃশ্যটা দেখে ফেলতো তাহলে ভয়ের চোটেই মরে যেত। আরে কার্তিক, তুমি কোনো ভূত দেখে ফেলেছো নাকি? এত জোরে কেন গাড়ি চালাচ্ছ? কার্তিক এখনো গাড়ির আয়নাতে ওই মাথা কাটা শয়তানকে দৌড়ে আসতে দেখেছিল। ও গোটা গা দিয়ে ঘাম ঝরছিল। তখনই হঠাৎ ওই পেছনে দৌড়ানো মানুষ একেবারে উধাও হয়ে গেল। কার্তিক একটু ছেড়ে নিঃশ্বাস নেয়, কিন্তু তখনই গাড়ির ছাদে জোরে কিছু একটা এসে পড়ে যায়। কার্তিক জানি না কেন তক্ষুনি একটা জোরদার ব্রেক মারল, আর এর সাথেই ছাদে ঝাঁপ দিল ওই মাথা কাটা মানুষটাও। সোজা গাড়ির সামনে এসে পড়ে যায়। ওই ভয়ঙ্কর মানুষটাকে দেখতে পাওয়ার পর রিয়া এক ভয়ঙ্কর চিৎকার করে ফেলে। আর চিৎকার করারই তো কথা, ওই মানুষটাকে দেখে এত মারাত্মক যে লাগছিল। তার ধড় থেকে মাথা আলাদা ছিল, আর তার উচ্চতাও 6 ফুট ছিল। তার হাতে একটা ধারালো হাতিয়ার ছিল, যেটা সে অন্ধের মতো চালিয়ে যাচ্ছিল। আশেপাশের পুরো পরিবেশ একেবারে ঘোর অন্ধকার আর শান্ত পরিবেশে ছেয়ে গেছিল। কার্তিক, আমি বলেছিলাম না এই রাস্তা দিয়ে যেও না, এই রাস্তা আমাদেরকে মেরে ফেলবে। রিয়া, শান্ত হয়ে যাও, চুপচাপ বসে থাকো। এরপর ওই মাথা কাটা মানুষটা আস্তে আস্তে ওদের কাছে আসতে শুরু করে, আর অন্ধের মতো নিজের কুড়ুলটা চালাতে শুরু করে। সে কাউকেই দেখতে পাচ্ছিল না, আর সেই কারণে সে কুড়ুল দিয়ে কখনো গাড়ির বোনাটে মারছিল, আর কখনো গাড়ির হেডলাইটে। কিন্তু তার আসল লক্ষ্য ছিল ওই দুজনের মাথা, যারা গাড়িতে একেবারে নিঃশ্বাস বন্ধ করে বসেছিল। আমি বুঝে গেছি এই রাক্ষসের খেলা। ও শুধু আমাদেরকে অনুভব করতে পারে, ও কিছুই দেখতে বা শুনতে পায় না, কারণ ওর কাছে মাথা নেই। তাহলে তুমি কি চাও? আমি এইভাবেই গাড়িতে বসে মৃত্যুর অপেক্ষা করতে থাকি, যে কখনো আসবে আর এসে আমার মাথা ধড় থেকে আলাদা করে দেবে, আর আমার মারাত্মক কষ্টের সাথে মৃত্যু হয়ে যাক? কার্তিক রিয়ার কথা শুনে
একেবারেই একমত ছিল না। ও রিয়াকে পালাতে বলে, কিন্তু রিয়া গাড়ির সিটের সঙ্গে একেবারে চিপকে বসে রইল। এতক্ষণ ওই মাথা কাটা মানুষটা শান্ত ছিল, কিন্তু যখনই হালকা নড়চড় হলো তখন সে অন্ধের মতো দৌড়তে লাগলো। সে কার্তিকের পিছু করতে লাগলো, আর কার্তিকও চিৎকার করতে করতে জমির দিকে পালালো। কিন্তু তখনই ওই শয়তান কার্তিকের মাথাটা নিজের ধারালো কুড়ুল দিয়ে কেটে ফেলল, যে কারণে কার্তিকের শরীর জমিতে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে লাগলো। এরপরে যে ভয়ঙ্কর দৃশ্য রিয়ার সামনে ছিল সেটা এটা ছিল যে এরপরে ও আরও একটা মারাত্মক দৃশ্য দেখতে পেয়ে গেল। ও দেখল যে ওই শয়তান গন্ধ শুকে কার্তিকের কাটা মাথার কাছে পৌঁছয়, আর ওই মাথাটা সে নিজের মাথায় জায়গায় রেখে দিল। বাপ রে, এ তো খুবই নিষ্ঠুর শয়তান। আমাকে তাড়াতাড়ি পালাতে হবে। এর আগে ওই শয়তান রিয়ার দিকে আসতে পারত। রিয়া গাড়ি রিভার্সে নিল, আর ওই অভিশপ্ত রোড আর ওই মাথা কাটা মানুষটার আতঙ্ক থেকে বেঁচে পালালো। রিয়া একটা ভাগ্যবতী মেয়ে ছিল, যে সেই রাতে মৃত্যু লোকের একেবারে কাছ থেকে নিজের প্রাণ বাঁচিয়ে বেরিয়ে চলে গেছিল। ওই মাথা কাটা মানুষটা গত 15 বছর ধরে ওই অভিশপ্ত বস্তিতে ঘুরে বেড়ায়, আর যদি কারোরও গন্ধ পেয়ে যায় তারও সে মাথা ধড় থেকে আলাদা করে দেয়, তাদেরকেও মাথা কাটা মানুষে পরিণত করে দেয়। সত্যি জীবনে এরকম একটা ঘটনা দেখা কতটা কষ্টের হতে পারে যখন আপনি এমন কোনো মানুষকে দেখতে পান যার শরীরে মাথা থাকে না, আর ভুতুড়ে ভাষায় তাকে মাথা কাটা মানুষ বলা হয়। বহু হাজার বছর আগে রাজা বিক্রমের কাছে একটা চমৎকারী বোতল ছিল। তার ভেতরে একটা জাদুকরী মেয়ে ছিল, যার জাদুর ব্যবহার রাজা নিজের শত্রুদেরকে মারার জন্য করত। একদিন রাজা বিক্রমের কথা মতো ওই মেয়েটা দরবারের এক পণ্ডিতকে সে নির্দোষ হওয়া সত্ত্বেও বিষ দিয়ে দিয়েছিল। পণ্ডিত মরার আগে ওই মেয়েটাকে অভিশাপ দিয়ে যায়, এই জাদুকরী মেয়ে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে আজকের পর যে ব্যক্তি তোমাকে বোতলের বাইরে বার করবে সে নিজেই তোমার শিকার হয়ে যাবে। আর এখন থেকে তুমি জাদুকরী মেয়ে নও, শয়তানি ডাইনি হয়ে বাইরে আসবে, বোতলের ডাইনি। এই ঘটনার পরে রাজা বিক্রম ওই বোতলটা তহখানায় লুকিয়ে দেয়। দিন পেরোতে লাগলো। রাজার মন খুব খারাপ থাকতো, কারণ পণ্ডিতের অভিশাপ দেওয়ার পরে সে জাদুকরী মেয়েটাকে বাইরে ডাকা বন্ধ করে দিয়েছিল। এক রাতে যখন রাজা নিজের ঘরে বিশ্রাম করছিল, তখনই তার ভাই আক্রম তার মহলে আক্রমণ করে দেয়। গুরুতর যুদ্ধ হলো, আর রাজা বিক্রম হারতে লাগলো। এখন ও আর থাকতে পারল না, আর সে বোতল খোঁজার জন্য তহখানার দিকে এগোলো। বোতল তহখানার একেবারে ভেতরে লুকোনো ছিল। রাজা ওই বোতলটা নিল আর সেটা খুলতেই যাচ্ছিল, আর হঠাৎ করে থেমে গেল। পণ্ডিতের অভিশাপের কথা মনে পড়ে যায়, আর সে ভয় পেয়ে গেল। আর কিছুক্ষণ পরে সে সাহস করে ওই বোতলটা খোলার সিদ্ধান্ত নিয়ে নিল। সে এক হাতে বোতল ধরল আর অন্য হাত দিয়ে বোতলের মুখে মারতে লাগলো। কিছুক্ষণ পর বোতলে নড়চড় শুরু হয়ে গেল। রাজার মনে হলো যে এবার জাদুকরী মেয়ে আবার বাইরে চলে আসবে, কিন্তু হঠাৎ বোতলের রং পাল্টে গেল
আর দেখতেই দেখতে বোতল থেকে ধোঁয়া বেরোতে লাগলো। রাজা বিক্রম এটা হবে বলে একেবারে আশা করে। আরে এসব কি হচ্ছে? এরকম তো আগে কখনো হতো না। মনে হচ্ছে এটা ওই পণ্ডিতের অভিশাপের কারণেই হচ্ছে। মানে এবার এই বোতল থেকে ডাইনি বের হবে। রাজা বিক্রম ভয় পেয়ে গেল আর সে ওই বোতলটা ওখানেই ছুঁড়ে দিল, কিন্তু ধোঁয়া এখনো বেরিয়ে যাচ্ছিল। রাজা দরজার দিকে দৌড়লো, কিন্তু দরজা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। ও পেছনে মুড়ে ধোঁয়ার দিকে দেখল। ধোঁয়ার মধ্যে একটা ডাইনির ছায়া দেখতে পাওয়া গেল, আর ওর জোরে জোরে হাসার আওয়াজ তহখানার মধ্যে ঘুরতে লাগলো। রাজা বিক্রম ওই আওয়াজ শুনে আরো ভয় পেয়ে গেল। এখন আস্তে আস্তে ধোঁয়া কম হয়ে গেল, আর ওখানে একটা ভয়ঙ্কর ডাইনিকে দেখা গেল। কেমন আছেন মহারাজ? অনেকদিন পর আমাকে মনে করলেন। আজ আমি আপনাকে জিজ্ঞেস করব না যে কাকে শাস্তি দিতে হবে, কারণ আমি জানি আজকে আমার শিকার আপনি নিজেই। আপনি নিজে আমার কাছে আসবেন নাকি আমি ওখানে আসব? খবরদার, যদি তুমি আমার কাছে আসার কথা ভেবেছো, আমি তোমার মহারাজ, তুমি আমাকে মারতে পারবে না। আপনি ওই বোতলের মহারাজ ছিলেন, আমি বোতলের ডাইনি, আর আমার কোনো মহারাজ নেই। যে কেউ আমাকে বাইরে বার করবে সে মারা পড়বে। এইটুকু বলে ওই ডাইনি হাসতে লাগলো। আমি বলছি তুমি ফেরত বোতলে চলে যাও। হ্যাঁ, চলে যাব, কিন্তু আপনাকে সঙ্গে নিয়েই তবে যাব। ডাইনি হঠাৎ রাজার কাছে গেল আর নিজের হাতে ওকে জেঁকে ধরল। রাজা বেরোনোর অনেক চেষ্টা করলো, কিন্তু সে বেরোতে পারল না। ডাইনি আবার ধোঁয়া হয়ে গেল আর রাজাকে নিয়ে ওই বোতলে চলে গেল। বোতল আগের মতো হয়ে গেল আর ওখানেই তহখানায় পড়ে রইল। বাইরে দরবারে আক্রমকে নতুন রাজা ঘোষণা করা হলো। রাজা বিক্রম এই রাজ্য ছেড়ে পালিয়ে গেছে, কারণ যদি সে না পালাতো তাহলে নিশ্চিতভাবে আমার হাতে মারা পড়তো। প্রধান বাবু, রাজ্যের প্রধান সামনে এগিয়ে আসে। এখন আমি ওই জাদুকরি বোতলটা দেখতে চাই, যার সাহায্যে বিক্রম এতগুলো লড়াই জিতেছে। আমি ওই জাদুকরি মেয়ের জাদু দেখতে চাই। মহারাজ, ওই বোতলটাকে অভিশাপ দেওয়া হয়েছে। যে কেউ সেটা খুলবে তাহলে সে ওই ডাইনির হাতেই মারা পড়বে। এ অবশ্যই মিথ্যে বলছে। এ চাই না যে আমি ওই বোতলটা দেখি। আমি কিছু শুনতে চাই না। যাও আর ওই বোতলটা নিয়ে এসো। প্রধান বাবু দুজন সৈনিককে ইশারা করলো, আর তারা তক্ষুনি গিয়ে তহখানা থেকে বোতল নিয়ে আসে। সৈনিক প্রধান বাবুর হাতে বোতলটা ধরিয়ে দেয়, আর প্রধান বাবু রাজা আক্রম বোতলটাকে ভালো করে দেখলো, আর আবার প্রধান বাবুকে দিয়ে বলল, বাইরে বার করো ওকে। প্রধান বাবু ভয় পেয়ে গেল আর ভয় পেয়ে বলল, ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আমি জানি না। রাজা বিক্রম আমাদের কখনো বলেননি। আমি সব জানি। এই সব তোমাদের ষড়যন্ত্র, যাতে আমি জাদুকরি মেয়েকে না পাই, কিন্তু আমি একে নিয়েই ছাড়ব। রাজা আক্রম রেগে উঠে পড়ে আর ওই বোতলটা মাটিতে জোরে ছুঁড়ে দিল। দরবারের সবাই ভয় পেয়ে গেল। বোতল মাটিতে পড়ে যাওয়ার কারণে সেটা ভাঙতে লাগলো আর হঠাৎ করে ফেটে গেল। ফেটে যাওয়ার কারণে সেটা থেকে ধোঁয়া বেরোতে লাগলো। সেটা দেখে আক্রমও একটু ভয় পেয়ে গেল। পুরো দরবারে ধোঁয়া ছড়িয়ে পড়ল আর ডাইনির হাসার আওয়াজ আসতে লাগলো।
ধোঁয়া কম হওয়ার পর মাটিতে রাজা বিক্রমের লাশ দেখতে পাওয়া গেল, আর তার উপরে পা রেখে একটা ডাইনি দাঁড়িয়েছিল। ওই ডাইনিটাকে দেখে দরবারের সবাই ভয় পেয়ে গেল আর মহলের বাইরে পালাতে লাগলো। আরও একটা শিকার। ডাইনি রাজা আক্রমকে তুলে নিল আর তার তরোয়াল নিয়ে তার মাথাটা ধড় থেকে আলাদা করে দিল। ডাইনি তরোয়ালে রাজা আক্রমের মাথা ফাঁসিয়ে দিয়ে সেটা সিংহাসনে রেখে দিল। ডাইনি তারপর বাইরে এলো আর নিজের মুখ দিয়ে আগুন বের করে পুরো মহলে আগুন লাগিয়ে দিল। মহল পুড়ে ছাই হতে লাগলো। ডাইনি খোলা আকাশে উড়তে লাগলো। ডাইনির বোতল ভেঙে যাওয়ার কারণে সে এখন স্বাধীন হয়ে গেছিল, আর এখন যে কেউ ওর রাস্তায় আসছিল সে তাকে মারতে শুরু করেছিল। মেঘা অনেকদিন পর তার বান্ধবীদের সঙ্গে দেখা করার জন্য গ্রামে যাচ্ছিল। ও ট্রেন অনেক রাতে গ্রামের স্টেশনে পৌঁছল। ওই ট্রেন থেকে নামলো আর আশেপাশে রিক্সা বা ট্যাক্সি খুঁজতে লাগলো। স্টেশন একেবারে নির্জন ছিল। মেঘা দূর দূর পর্যন্ত কোনো মানুষজনকে দেখতে পাচ্ছিল না। ও একটু অস্থির হয়ে পড়ল। অনেক খোঁজার পর ও একটা রিক্সা দেখতে পেল, যার ভেতরে তার ড্রাইভার ঘুমোচ্ছিল। মেঘা ওই রিক্সাওয়ালার কাছে গেল। শুনুন দাদা, কি হয়েছে? আসলে আমি গ্রামে যাব। ড্রাইভার চোখ খুলে মেঘার দিকে তাকালো আর হঠাৎ করে ভয় পেয়ে চিৎকার করতে লাগলো, ডাইনি 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 ডাইনি, আমাকে যেতে দাও, আমি কিছু করিনি। চিৎকার করতে করতে মেঘার থেকে দূরে যেতে লাগলো। এ আপনি কি বলছেন? আপনি ভয় পাবেন না, আমি কোনো ডাইনি নই। দাঁড়ান। ড্রাইভার শান্ত হয়ে আস্তে আস্তে মেঘার কাছে আসতে লাগলো। আপনি ডাইনি নয় তাহলে কে আপনি? আমি শহর থেকে এসেছি। এই গ্রামে আমার বান্ধবী থাকে। আপনি কি আমায় গ্রাম অবধি ছেড়ে দিতে পারবেন? যদি আমি আপনাকে গ্রাম অবধি ছাড়তে যাই তাহলে ওই ডাইনি আমাকে ছাড়বে না। ডাইনি? কে ডাইনি? লাল শাড়ি পরে থাকা ডাইনি। আপনি চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি। চলুন। আপনি সাথে আছেন সেই জন্যই তো ভয় লাগছে। আপনি লাল রং পরে রয়েছেন, যেটা ডাইনির মোটেই পছন্দ নয়। গ্রামে যদি কেউ লাল রঙের কাপড় পরে বেরোয় তাহলে ডাইনি তার শরীরকে 2 টুকরোতে ভাগ করে মাটির নিচে পুঁতে দেয়। এইসব শুনে মেঘা একটু ভয় পেয়ে গেল, কিন্তু তারপর নিজেকে সামলেও বলল, দেখুন, কথাটা বুঝুন। এত রাতে আমি হেঁটে যেতে পারবো না, আর এখানে অন্য রিক্সাও নেই। দরকার হলে বেশি টাকা নিয়ে নিন, কিন্তু প্লিজ এখান থেকে চলুন। ঠিক আছে, কিন্তু আমি আপনাকে গ্রামের বাইরে একটা মন্দির আছে সেখানেই ছাড়বো, তারপর আপনাকে একা যেতে হবে। ঠিক আছে, চলুন। মেঘা কোনো রকমে মেনে নিল আর দুজন গ্রামের দিকে এগিয়ে চলল। কিছুক্ষণের মধ্যেই ওরা মন্দিরের কাছে পৌঁছলো। মেঘা ড্রাইভারকে টাকা দিল আর ড্রাইভার মন্দিরে হাত জড়ো করে ওখান থেকে চলে গেল। মেঘা একা হয়ে গেল। ও গ্রাম দেখতে পাচ্ছিল, কিন্তু ডাইনির গল্প শুনে ও একটু ভয় পেয়ে গেছিল, কিন্তু সাহস করে ও গ্রামের দিকে এগোতে থাকলো। মেঘা সড়কে হাঁটছিল, ততক্ষণে ও পেছন থেকে কাউকে অনুভব করল। ও ঘাবড়ে পেছনে দেখল, তখন ওখানে কেউই ছিল না। ওর চোখ মাটির দিকে পড়ল আর ভয়ের চোটে গা দিয়ে ঘাম ঝরতে শুরু করল। মাটিতে লাল রক্তে পায়ের চিহ্ন ছিল, যেটা ওর পেছনে পেছনে আসছিল। মেঘা নিজের পা তুলে দেখল, তখন পা দুটো একদম পরিষ্কার ছিল। মেঘা ভয় পেয়ে উল্টো পায়ে হাঁটতে শুরু করে দিল, কিন্তু সেই পায়ের চিহ্ন ওর কিছু করতে থাকলো।
মেঘা থেমে গেল। ওই চিহ্ন চলতে চলতে ওর পাশে এসে থেমে যায়। মেঘা ওখান থেকে যাওয়ার জন্য ঘুরলো, আর যখনই ঘুরে দেখলো ওর কাঁধের ওপর একটা রক্তে লথপথ হাত পড়ে যায়। মেঘা এত বেশি ভয় পেয়ে গেল যে ও চিৎকার করতে করতে গ্রামের দিকে পালাতে লাগলো। মেঘা চিৎকার করতে করতে গ্রামের দিকে পৌঁছলো। আমায় বাঁচাও, ওই ডাইনি আমায় মেরে ফেলবে, আমায় বাঁচাও। অনেকজন লোক তাদের ঘর থেকে বাইরে চলে আসে। মেঘার বান্ধবীরাও বাইরে চলে এলো। মেঘা ওর বান্ধবীকে তার ঘরের বাইরে আসতে দেখলো, আর পুরো জোর লাগিয়ে ও ঘরের ভেতরে দৌড়লো। ওর বান্ধবীও ওর পেছনে দৌড়ে ঘরের ভেতরে চলে গেল। তুই লাল রং পরে কেন এসেছিস গ্রামে? ভুলটা আমারই ছিল, তোকে এখানে ডাকাই উচিত হয়নি। একটা কাজ কর, তুই পালিয়ে যা গ্রাম থেকে, না হলে এই ডাইনি তোকে ছাড়বে না। আমার স্বামীর মতো তোকেও মেরে ফেলবে। ওরা দুজন ঘরের কথা বলছিল, তখনই ডাইনির লাল রক্তে মাখা একটা হাত দরজা ভেঙে ভিতরে চলে এলো, আর মেঘাকে টেনে টেনে বাইরে নিয়ে যেতে লাগলো। ডাইনির হাতটা মেঘাকে টেনে ঘরের বাইরে ছুটে দিল। ও কিছুই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। গ্রামের সবাই মেঘাকে দেখার জন্য ওর কাছে যেতে লাগলো। মেঘার উপরে লাল আলো লাল শাড়ি পরে থাকা ডাইনিকে দেখতে পেল। গ্রামের সবাই থেমে গেল আর নিজেদের ঘরের দিকে পালাতে লাগলো। ডাইনির রূপ খুবই মারাত্মক লাগছিল। পুরো শাড়ি রক্তে লথপথ হওয়ার কারণে ওই রক্তের ফোঁটা মেঘার শরীরে পড়ে যাচ্ছিল। মেঘার চেহারা রক্তে লাল হয়ে গেছিল। আমি তোমাদের কতবার বলেছি যে এই গ্রামে কেউ যেন লাল রঙের কাপড় পরে না আসে, কিন্তু তোমরা আমার কথাই শোনো না। এখন এই মেয়েটা প্রাণে মরবে। এইটুকু বলে ওই ডাইনি ভয়ঙ্কর হাসি হাসতে লাগলো। ডাইনিকে দেখে মেঘা পালাতে লাগলো। মেঘাকে পালাতে দেখে ডাইনি নিজের হাত লম্বা করে দিল আর ওকে হাওয়ায় তুলে নিল। ডাইনি মেঘাকে নিজের মাথার ওপরে তুলে নিল আর ওর শরীরকে মাঝখান থেকে ফাল করতে লাগলো। যেমন যেমন মেঘার শরীরের দুই টুকরো হচ্ছিল, তখন তখন মেঘার গরম রক্ত ডাইনির মাথার উপর দিয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ল। কারণে ডাইনির শাড়ি আরো লাল হতে লাগলো। শরীর ফাল হওয়ার সময় মেঘা এত জোরে চিৎকার করছিল যে ওর চিৎকারের জন্য পুরো গ্রাম কেঁপে উঠছিল। সব গ্রামবাসীদের আত্মা কাঁপতে লাগলো। সব শেষে মেঘার শরীরের দুই টুকরো হয়ে গেল আর ও ওখানেই হাওয়ায় ঝুলতে থাকলো। ডাইনি জোরে জোরে হাসতে লাগলো। ওর নিজের হাত জোরে মাটিতে মেরে দিল আর সেই কারণে জমিতে দুটো গর্ত হয়ে গেল। ডাইনি নিজের দুটো হাতে দুটো টুকরো নিয়ে আর দুটো গর্তের মধ্যে একটা একটা করে ছুঁড়ে দিল। যখনই টুকরো গর্তে পড়লো ওর ওপর এমনি এমনি মাটি পড়তে থাকলো আর দেখতেই দেখতে গর্ত ভরে গেল। মাটি যেমন ছিল তেমনই হয়ে গেল। ডাইনির ভেতর থেকে লাল আলো বেরোতে লাগলো আর ওই আলোতে ও উধাও হয়ে গেল। ডাইনির যাওয়ার পরে মেঘার বান্ধবী ওই গর্ত থাকা জায়গায় এলো আর কাঁদতে লাগলো। ধীরে ধীরে সব গ্রামবাসীরা জমা হতে লাগলো। আরে রূপা, এই শিরদাঁড়ার ব্যথাটা জানি না কবে আমার একদিন প্রাণ নিয়ে হার মানবে। একটু মালিশ করে দাও না প্লিজ। আচ্ছা ঠিক আছে বাবা, 2 মিনিট থামো। রূপা যখনই শুভেন্দুর কাঁধে হাত রাখলো, শুভেন্দু খুবই জোশের সঙ্গে একেবারে লাফিয়ে উঠল। আরে বাহ রূপা, তুমি তো একদম জাদুকর বেরোলে।
তোমার মোলায়েম হাতের স্পর্শ হওয়া মাত্রই শরীরে যেন এক নতুন প্রাণ এসে গেছে। আমার ব্যথাটা কি জানি কোথায় উধাও হয়ে গেল। এখন ছেড়ে দাও, যাও নিজের এবার কাজ করো। আমার এখন একটু ভালো অনুভব হচ্ছে। ঠিক আছে, আর তেল লাগাতে হবে না। আমি চললাম বাড়ির কাজ করতে, অনেক কাজ পড়ে আছে। রূপা কিচেনে গিয়ে কাজে ব্যস্ত হয়ে গেল। তখনই শুভেন্দু বিছানা থেকে উঠল আর নিজের পকেটে কিছু খুঁজতে লাগলো, যেটা ও খালি পেল। ও আবার একবার রূপাকে আওয়াজ দিল, আরে ক্ষমা করো, তোমাকে আরেকটা কষ্ট দিচ্ছি। আসলে আমার ওই ওষুধগুলো কি জানি কোথায় রাখা আছে, ওগুলো একটু নিয়ে এসো। তুমিও না পাগল করে দেবে। তোমার ডান দিকের পকেটে হাত ঢোকাও। শুভেন্দু যখনই ওর ডান দিকের পকেটে হাত ঢোকালো, সেখানে ও নিজের ওষুধগুলো পেয়ে গেল। এটা দেখে ও একটু অবাক হয়ে যায়, কারণ কয়েক সেকেন্ড আগে যখন ও নিজের পকেট চেক করছিল তখন তো ও কিছুই পায়নি। তাহলে হঠাৎ এই ওষুধ? যাই হোক, এখনের মতো এসবকে ও এড়িয়ে দিল আর অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। আচ্ছা শোনো, আমি এবার বেরোলাম। শোনো, গাড়ি ধরার সময় যে প্রথম গাড়িটা পাবে সেটা ছেড়ে দিও, বরং ওর পরের গাড়িটা ধরবে। আর অফিসে গিয়ে সবার প্রথমে নিজের চেয়ারটাকে চেক করে নিও, তবেই ওর উপর বসো, বুঝলে? শুভেন্দু রূপার কথাগুলো যেন ওর মাথায় উপর দিয়ে চলে গেল। ওর কথায় হাসতে হাসতে বলল, আচ্ছা ম্যাডাম, এই ব্যাপার, ঠিক আছে, আমি এবার চললাম। তারপর শুভেন্দু বাইরে দাঁড়িয়ে গাড়ি ধরার জন্য অপেক্ষা করতে লাগলো। তখনই ও সামনে একটা ট্যাক্সিকে আসতে দেখল, যেটার বাম্পারে একটা লাল পতাকা লাগানো ছিল। ও ট্যাক্সি! কিন্তু এক মিনিট, আমি এটা ধরবো নাকি ছেড়ে দেব? রূপা প্রথম গাড়িতে ধরতে মানা করেছিল, কিন্তু ছাড়ো, রূপাও এমনই মজা করেছিল হয়তো। শুভেন্দু এত কিছু সব ভেবেই ওই ট্যাক্সিটাকে থামানোর সিদ্ধান্ত করে নিল, কিন্তু এর আগে ও তাকে হাত দেখিয়ে থামাতে পারত। ওই ট্যাক্সিটা ঠিক ওর সামনে দিয়ে পার হয়ে গেল। ওফো, এ তো চলে গেল। এখন দ্বিতীয় গাড়ির অপেক্ষা করতে হবে। কয়েক মিনিট পরে ও পরের ট্যাক্সিটা আসতে দেখতে পেয়ে গেল। ও তক্ষুনি হাত দেখিয়ে দিল আর তারপর গাড়িতে বসে পড়ল। কিছুটা দূরত্ব পার হয়ে যাওয়ার পর হঠাৎ করে ড্রাইভার গাড়ি থামিয়ে বলে উঠল, আরে সাহেব, সামনে তো খুব ভিড়, মনে হচ্ছে কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। শুভেন্দু বেরিয়ে যখন দেখল তখন ওর হুঁশ উড়ে গেল। এই অ্যাক্সিডেন্ট ওই প্রথম ট্যাক্সিটারই ছিল, যেটা শুভেন্দু ছেড়ে দিয়েছিল। ও ওই ট্যাক্সিতে লাগানো ওই লাল পতাকাটা খুব ভালোভাবে চিনতে পারছিল। শুভেন্দু নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করছিল, যে কারণে আজকে কোনো রকমে ওর প্রাণ বেঁচে গেল। যাই হোক, এরপরেও অন্য রাস্তা দিয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। সন্ধেবেলায় ও ক্লান্ত হয়ে অফিস থেকে বাড়িতে ফিরে এলো। কি হয়েছে গো? কেমন কাটলো আজকের দিনটা? আরে রূপা, তুমি? আজকে তোমার কথাটা আমার প্রাণ বাঁচিয়ে দিয়েছে। আমার কথা? কি বলতে চাইছো? হ্যাঁ, সেটাই, ট্যাক্সির কথাটা, যেটা তুমি বলেছিলে যে প্রথম ট্যাক্সিটা ধরবে না, বিপদ হবে। সেটাই হয়েছে। যখনই আমি অন্য ট্যাক্সিতে বসে আগে এগোলাম, আমি দেখলাম ওই প্রথম ট্যাক্সিটার একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সত্যি গো, সমাপতনও আজকাল কেমন কেমন ভাবে ঘটছে। আচ্ছা শোনো, আমি অফিসের কাজে এক সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি, তুমি আমার ব্যাগ প্যাক করে দিও। সোজা সোজা ভাবে কেন বলছো না? ওই কালমুখীটার সাথে মজা করার জন্য যাচ্ছ, ফিরে এসো, তারপর মজা দেখাবে। কি কি বললে তুমি? না না, কিছুই বলিনি তো। পরের দিন শুভেন্দু সকাল সকাল নিজের কাজের জন্য বেরিয়ে পড়ল, আর এদিকে রূপা বাড়িতে একদম একা হয়ে যায়। এদিকে শুভেন্দু সড়ক পার করছিল তখন, আর প্রত্যেকটা পা ফেলার সাথে সাথে ওর আনন্দ দ্বিগুণ হয়ে চলেছিল। বাহ, কি দারুণ ভাগ্য আমার! এক্ষুনি সোনালীকে ফোন করে ইনফর্ম করে দিই যে আমি বেরিয়ে পড়েছি। এক সপ্তাহ ওই সুন্দরী রূপসীর সঙ্গে
খুব আনন্দ করব। শুভেন্দু অফিস স্টাফ সোনালীর সঙ্গে নিজের ট্রাভেল প্ল্যান করছিল, যেখানে ওর মনে অনেক ধরনের আনন্দের ঝর্ণা বয়ে চলেছিল। এক সপ্তাহ পর শুভেন্দু হাসি খুশি ভাবে নিজের বাড়ি ফিরে এলো। রূপা, রূপা, কোথায় তুমি? ও এইটুকু বলে যখনই বাড়ির ভেতরে প্রবেশ করলো, বাড়ির দৃশ্য দেখে ওর পায়ের নিচে থেকে যেন মাটি উধাও হয়ে গেল। পুরো বাড়ি ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। সব জিনিসপত্র ভাঙাচুরো অবস্থায় মাটিতে পড়ে রয়েছিল। তখনই হঠাৎ বাড়ির টিউবলাইট ফ্লিক করতে লেগে গেল। বাড়ির এত নোংরা পরিবেশ দেখে শুভেন্দুর রূপার উপরে খুব গুরুতর রাগ ধরে গেল। ও চিৎকার করে নিজের বেডরুমের দিকে চলে গেল। রূপা, রূপা, এ তুমি বাড়ির কি অবস্থা করে রেখেছো? আমি এক সপ্তাহের জন্য বাড়ি থেকে বাইরে কি গেলাম, তুমি তো আমার বাড়িটাকে কোণার জায়গা করে রেখে দিয়েছো। এইটুকু বলে শুভেন্দু যখনই নিজের বেডরুমের দরজা আস্তে করে খুলে দিল, সামনে ওই মারাত্মক দৃশ্যটা দেখে ওর আত্মা কেঁপে উঠল। ও দেখল যে ওর বেডরুম একেবারে কসাইখানা হয়ে গেছে। রুমের ওপরে পাখার জায়গায় লাশ ঝুলে রয়েছে, যে শরীরগুলো থেকে রক্তের একটা বিন্দু বাকি রাখা নেই। অন্যদিকে শুভেন্দু ওখানে রূপাকে দেখতে পায়, যে এখন একটা ডাইনিতে পরিণত হয়ে গেছিল আর ক্রমাগত কাঁচা মাংসের টুকরোগুলো চিবিয়ে যাচ্ছিল। বাপরে, আমার স্ত্রী তো একটা ডাইনি! তাড়াতাড়ি করে আমাকে বেরোতে হবে এখান থেকে। আমি এর আসল চেহারা দেখে ফেলেছি, তাই এ হয়তো এবার আমার মেয়েকে মেরে ফেলবে। এই সব কিছু ভেবে শুভেন্দু তক্ষণি পেছন দিকে হাঁটতে লাগলো, কিন্তু তক্ষণি রূপা গর্জন করে বলে উঠল, ওহো, তাহলে এসে গেছিস তুই ওই কালমুখিটার সঙ্গে রাত কাটিয়ে? এবার মরার জন্য তৈরি হয়ে যা। তুমি কি করে জানতে পারলে যে আমি সোনালীর সঙ্গে ছিলাম? গুরুজনদের মুখ থেকে উপদেশ শুনিসনি কখনো? ডাইনির তৃতীয় চোখ সবসময় তোদের পিছু করে আর প্রত্যেক মুহূর্তের খবর রাখে। শুভেন্দু ঘাবড়ে গিয়ে পালানোর কথা ভাবছিল, আর তখনই পুরো বাড়ির লাইটস একসাথে ফিউজ হয়ে গেল, যে কারণে শুভেন্দুর চোখের সামনে একদম অন্ধকার ছেয়ে গেল। এখনো ইচ্ছে করলেও পালাতে পারতো না, কারণ ও কিছুই দেখতে পাচ্ছিল না। তখনই অন্ধকারের ভেতর থেকে ঘুঙুর বাজার আওয়াজ শুভেন্দুর দিকে এগিয়ে আসছিল, আর তখনই এক ঝটকায় অন্ধকার থেকে বেরোলো ওই ডাইনিটার হাত, আর শুভেন্দুকে ওই গুপ্ত অন্ধকারের দিকে টেনে নিয়ে চলে গেল, যে কারণে ও খুব জোরে চিৎকার করে উঠল, আর তারপর চিরকালের জন্য ওর আওয়াজ বন্ধ হয়ে যায়। বিনোদ, রিয়া, অমিত আর দুর্গা একসাথে কলেজে পড়তো। এই চারজনের মধ্যে খুবই গাঢ় বন্ধুত্ব, আর চারজন সব সময় একই সাথে থাকে। পুরো কলেজে এই চারজনের বন্ধুত্বের বিষয়ে খুব চর্চা হয়। কিছুদিনের মধ্যেই অ্যানুয়াল ফাংশন হতে চলেছে, এইবারে তো আমরা ধামাল করে দেব। মনে আছে আগের বারে আমরা কত মজা করেছিলাম? ফেস্টের আয়োজন করা, বন্ধুদের সঙ্গে কলেজে ঘোরা, আর ভোরে ভোরে নিজেদের ফটোস তোলা। অ্যানুয়াল ফেস্ট প্রতিবারেই অনেক স্মৃতিকে সামনে নিয়ে আসে। চারজন পুরো জোশের সঙ্গে অ্যানুয়াল ফেস্টের আয়োজন করতে লেগে পড়ে, কিন্তু এইবার অ্যানুয়াল ফেস্ট তাদের কলেজে না হয়ে অন্য একটা শহরে ঠিক করা হয়েছিল, যে কারণে সবাইকে কলেজের পক্ষ থেকে অন্য শহরে সঙ্গে নিয়ে যাওয়া হলো। বাহ, কি সুন্দর কলেজটা! আমি আজ পর্যন্ত এত বড় কলেজ কখনো দেখিনি। মানে দারুণ মজা হবে। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। এখানের সব প্রতিযোগিতায় আমাদের কলেজই জিতবে। চারজন ওই কলেজেই রয়ে যায়, আর চারজন নিজেদের পারফরমেন্সের তৈরি শুরু করে দিল। চারজন মিলে একটা ড্রামা পারফর্ম করছিল, যে কারণে তাদের পরের দিন থেকে প্র্যাকটিস করার জন্য সেখানে যেতে হতো। আরে ভাই, এত বড় এই কলেজটা, আমি বুঝতে পারছি না এখানে ড্রামা রুম কোনটা।
চলো কাউকে গিয়ে জিজ্ঞেস করে নি। এই অমিত আর বিনোদ কোথায় রয়ে গেল? তুমি একদম চিন্তা করো না, ওরাও চলে আসবে। রিয়া আর দুর্গা ড্রামা রুম খোঁজার জন্য চলে যায়, কিন্তু ওরা ওখানে আশেপাশে কোথাও ড্রামা রুম দেখতে পায় না। তখন গিয়ে ওরা একটা ঘরের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ওই ঘরের ওপরে ড্রামা রুম লেখা ছিল, কিন্তু ওখানে তালা লাগানো ছিল। ড্রামা রুম তো এটাই, কিন্তু এখানে তালা কেন লাগানো রয়েছে কি করে জানবো? আরে ঘরের অবস্থা দেখে এমন মনে হচ্ছে যেন অনেক বছর ধরে বন্ধ পড়ে আছে। রিয়া আর দুর্গা জানালায় লাগানো কাঁচ থেকে ওই ঘরের ভেতরে উঁকি মারে। ওখানে অনেকগুলো ম্যানিকুইন পড়েছিল আর ড্রামার জন্য কস্টিউমও ছিল, কিন্তু ওই ঘরের অবস্থা দেখে মনে হচ্ছিল যেন অনেক বছর ধরে সেটা বন্ধ পড়ে রয়েছে। তখনই ঘরের ভেতর থেকে হঠাৎ একটা ম্যানিকুইন এসে জানলার ওপর পড়ে যায়। রিয়া আর দুর্গা এটা দেখে ভয় পেয়ে যায়। এই ঘরটা তো বন্ধ রয়েছে, কিন্তু এই ম্যানিকুইনটা নিজের থেকে কি করে পড়ে গেল? আমি তো একেবারে ভয় পেয়ে গেছিলাম। তখনই ওখানে একটা লোক চলে আসে আর রশ্মি সিমরানকে বকাবকি করতে লাগে। তোমরা এখানে কি করছো? তোমরা জানো না যে ড্রামা রুম অনেক বছর ধরে বন্ধ রয়েছে? এখানে আর কোনো ড্রামা প্র্যাকটিস হয় না। আমরা এটা জানতাম না, আমরা এই কলেজে নতুন এসেছি। আপনি কি আমাদের ড্রামা রুমটা কোথায় বলতে পারবেন? ফার্স্ট ফ্লোর, 4th রুম। আজকের পর আমি তোমাদের এখানে যেন না দেখি। তোমরা জানো না যে এটা কত মারাত্মক হতে পারে? এখানে যখন খুশি চাইছে তাই হতে পারে। আপনি কি বলতে চাইছেন? এই ঘরে একটা অদৃশ্য রহস্য লুকিয়ে রয়েছে, যেটা কেউ কখনো দেখতে পায় না। এই ঘরের কারণে অনেক লোকের প্রাণ চলে গেছে। যদি তোমাদের দুজনের প্রাণ প্রিয় হয়ে থাকে তাহলে তোমরা এখানে আসার সাহস আর কখনো করবে না। রিয়া আর দুর্গা ওখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায় আর ড্রামা রুমে এসে অমিত আর সোহনকে সব কথা খুলে বলে। দুজনেই কথাগুলোকে মিছে ভেবে তাদের মজা ওড়াতে শুরু করে দেয়। তোমরা দুজন না যে কারোর কথা শুনে ভয় পেয়ে যাও। ও কোনো স্টুডেন্ট ছিল যে তোমাদের ভয় দেখানোর জন্য এইসব কথা বলেছিল। হ্যাঁ, আমরা চাই তোমাদের কথাই সত্যি হোক। অমিত আর বিনোদ ড্রামা রুম দেখতে যাওয়ার প্ল্যান করে নিল। রিয়া আর দুর্গা মানা করে দেয়, কিন্তু তা সত্ত্বেও তারা কারোর কথা শুনল না। আর কাউকে কিছু না বলে রাতে ওই ড্রামা রুমে ওরা পৌঁছে যায়, কিন্তু ওখানে তখন কোনো তালাই লাগানো ছিল না। দুজনে ভেতরে গিয়ে দেখল ওখানে অনেকগুলো নাটকের কাপড় আর গয়না রাখা ছিল। এই মেয়েগুলোও না এখানে কোথায় ভূত আছে? মেয়েরা নিজেরাও ভয় পেয়ে যায় আর আমাদেরও ভয় পাইয়ে দেয়। অমিত আর বিনোদ ড্রামা রুমে ঘুরে সব কিছু দেখতে শুরু করলো। তারপর ওদের মনে হলো যে কেউ ওদের পেছন থেকে পার করলো। অমিত ঘুরে সেদিকে দেখলো, তখন ওখানে কেউই ছিল না। তখনই একটা ম্যানিকুইন নিজের মাথা নাড়াতে শুরু করে দিল। এই ম্যানিকুইন নিজের থেকে মাথা কি করে নাড়াচ্ছে? হয়তো কোনো ইঁদুর করছে হবে। তখনই ঘরের দরজাটা নিজের থেকে বন্ধ হয়ে যায় আর ওখানে ঘুঙুরের আওয়াজ শুনতে পাওয়া যেতে লাগলো। হঠাৎ বিদ্যুৎও চলে গেল আর সব ম্যানিকুইনগুলো নিজের থেকে নড়তে লাগলো। এটা দেখে অমিত আর বিনোদ খুব ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালানোর চেষ্টা করতে লাগে, কিন্তু ওখান থেকে পালানোর কোনো রাস্তাই ছিল না। আর এটা আসলে কি হচ্ছে? আমার তো খুব ভয় লাগছে। তখনই ওখানে অমিতের কেউ পা ধরে নিজের সঙ্গে নিয়ে যেতে লাগে। অমিত ভয় পেয়ে যায় আর ও নিজেকে থামানোর চেষ্টা করতে লাগে, কিন্তু একটা অদৃশ্য শক্তি অমিতকে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা ম্যানিকুইন পায়ে হেঁটে ওখানে চলে আসে আর অমিতের পা ধরে উল্টো দিকে ঝুলিয়ে দেয়। এটা কি হচ্ছে? আমি নিজের থেকে হাওয়াতে কি করে ঝুলে গেলাম? হঠাৎ অমিতের হাত পা কেউ যেন মুড়ে ভেঙে দিচ্ছে। অমিত যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে যায় আরও ছটপট করতে লাগে। এমন মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য শক্তি ওর উপর নিজের কবজা করে নিয়েছে। ছটপট করতে করতে অমিতের মৃত্যু হয়ে গেল। অমিত, আরে ভাই, যদি এটা তোমার কোনো মজা হয় তাহলে আমার খুব ভয় লাগছে অমিত। তখনই অমিতের পেছন থেকে এক ভয়ঙ্কর রাক্ষসের মতো দেখতে ম্যানিকুইন দাঁড়িয়ে পড়ে। তার চোখ দুটো চমকাতে শুরু করে দেয়
আর গলায় হাত লাগিয়ে ওর গলাটা টিপতে শুরু করে দেয়। বিনোদ কোটটাকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সেটা করতে পারল না। বিনোদ যন্ত্রণায় চিৎকার করতে থাকে। কে তুমি? ছেড়ে দাও আমাকে। অমিত, অমিত কোথায় তুমি? ওই ম্যানিকুইন বিনোদের ঘাড় ধরে মোচড়ে দেয়। বিনোদের চোখ দুটো বাইরে চলে আসে, ওর মুখ থেকে রক্ত বেরিয়ে চলে আসে, আর ওর মৃত্যু হয়ে যায়। পরের দিন রিয়া আর দুর্গা বিনোদ আর অমিতের পারফরমেন্সের জন্য অপেক্ষা করছিল। এরা দুজনে রাতের বেলায় ড্রামা রুমে চলে যায়নি তো? আমাদেরকে ওখানে কি দেখতে হবে? রিয়া আর দুর্গা ড্রামা রুমের কাছে চলে যায়, কিন্তু ওখানে তখন তালা ঝোলানো ছিল। দুজনে জানলা দিয়ে ভেতরে উঁকি মারে, কিন্তু ওখানে কিছুই দেখতে পেল না। এখন আমরা পারফর্ম কি করে করব? এভাবে তো আমাদের কলেজ হেরে যাবে। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। এই দুজনের তো কোনো পাত্তাই নেই। রিয়া আর দুর্গা অমিত আর বিনোদকে অনেক খোঁজার চেষ্টা করতে থাকে, কিন্তু ওদের দুজনকে পাওয়া গেল না। রাত হয়ে গেল, তখনই দুর্গা অমিতের আওয়াজ শুনতে পেয়ে গেল। মেয়েরাও না, কোথায় শুনলে ভূত তুমি? এখানে? অমিতের আওয়াজ শুনতে পেলাম, ও আমাদেরকে ডাকছে। আমি তো কোনো আওয়াজ শুনতে পাইনি। দুর্গা ওই আওয়াজের পেছনে চলে যায়। রিয়াও দুর্গার সঙ্গে সঙ্গে চলে যেতে থাকে। তারা দুজন সেই ড্রামা রুমের কাছে পৌঁছে যায়। এইবারে ড্রামা রুমের তালা আগে থেকেই খোলা ছিল। দুজনে ড্রামা রুমের ভেতরে ঢুকে পড়ল। অমিত, তুমি কোথায়? আমাদেরকে আওয়াজ দাও। আওয়াজ এখান থেকেই আসছিল, কিন্তু এখানে তো কেউই নেই। তখনই ওই ড্রামা রুমের দরজা বন্ধ হয়ে যায়। রিয়া আর দুর্গা ভয় পেয়ে যায়। তখনই ওখানে সব ম্যানিকুইন্সগুলো নড়তে শুরু করে আর হাসতে শুরু করে। এসব কি হচ্ছে দুর্গা? এ তো কোনো অদৃশ্য শক্তি মনে হচ্ছে। দুজনে ওখান থেকে পালানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু পালানোর কোনো রাস্তাই ছিল না। তখনই ওই ভয়ঙ্কর ম্যানিকুইন রিয়ার কাছে এসে তার মাথা ধরে দেওয়ালে নিয়ে গিয়ে ধাক্কা মেরে দিল। দেওয়ালে মাথা লাগা মাত্রই ভেঙে একেবারে চুরমার হয়ে গেল, আর রিয়ার তো হয়ে গেল। রিয়ার শরীর নিচে পড়ে যায়, আর ওর মাথা দেওয়ালে চিপকে রয়ে গেল। কি তুমি? আর সবাইকে এত নির্দয়ভাবে কেন মারছো? তখনই কেউ রিয়ার পা ধরে ওকে সঙ্গে নিয়ে যেতে লাগলো, আর একটা বড় বাক্সের মধ্যে ওকে পুরে দিয়ে সেটা বন্ধ করে দিল। দুর্গা বাইরে বেরোনোর জন্য চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ ওর আওয়াজ বাইরে শুনতেই পাচ্ছিল না। ওই বাক্সতে বন্ধ দুর্গার মৃত্যু হয়ে গেল। অর্ধেক রাত, শান্ত প্রহর, নির্জন সন্নাটা, আর চাঁদের হালকা হালকা প্রকাশের মাঝখানে শুভজিৎ জমির প্রায় কাজ শেষ করে বাড়ি ফিরছিল। রাস্তা কাঁচা সড়ক দিয়ে হয়ে গিয়ে জঙ্গলের ধার দিয়ে তৈরি করা ছিল। গ্রামবাসীরা প্রায় সময় সন্ধেবেলাতে গ্রামের ভেতরে আর গ্রাম থেকে বাইরে আসতে খুব ভয় পেত। তার সবথেকে বড় কারণ ওই জঙ্গল ছিল। সেই জঙ্গল যেখানে জানা নেই কত আত্মহত্যা করা লোকেদের আত্মাগুলো বন্দী রয়েছে। এখন সেটা কতটা সত্যি আর কতটা মিথ্যে সেটা জানবো এই কাহিনীর মধ্যে। আজ পূর্ণিমার রাত ছিল। শুভজিৎ ওখান থেকে বেরোলো, তখন রাত প্রায় 11:15 বেজেছিল। ক্লান্ত হয়ে পুরো দিন কাজ করার পরে এখন সে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরছিল, আর ও নিজের সাইকেল নিয়ে নিল আর বেরিয়ে পড়ল নিজের গ্রামের দিকে। গোটা রাস্তায় রাতের নীরবতায় শুধু শুভজিৎ সে সাইকেলেরই আওয়াজ গর্জন করছিল। দূর দূর পর্যন্ত, মানুষ তো দূর, কোনো জন্তু পর্যন্ত নজরে পড়ছিল না। শুভজিৎ কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল ওই জঙ্গলে, যেখানে জানা নেই কত গ্রামবাসীরা আত্মহত্যা করে রেখেছিল। এরকম অবস্থায় আপনি বুঝতেই পারছেন কিরকম পরিবেশ হবে ওই জায়গাটার। রাস্তাটা কি লম্বা, আমার তো প্রাণ বেরিয়ে গেল আস্তে আস্তে। এখন শুধু তাড়াতাড়ি জঙ্গল পার হয়ে যাই, তারপর বাড়ি পৌঁছে আরাম করে শান্তিতে ঘুম পুরো করব। এমনিতেও কাল সকালে তাড়াতাড়ি উঠে আবার ফসলের বিক্রি করতে হবে।
এটাই বলতে বলতে শুভজিৎ জঙ্গলের ভেতরে প্রবেশ করে গেল। সাইকেলের গতি দ্রুত করে শুভজিৎ টর্চের সাহায্যে গাছগুলো ক্রস করে যায়, আর তখনই সাইকেলের চাকাটা একেবারে জাম হয়ে যায় আর শুভজিৎ সোজা মুখের উপর ভর করে পড়ে যায়। আরে বাপরে, আরে এটা কি হলো? আরে সাইকেলটা এখনই খারাপ হওয়ার ছিল। শুভজিৎ এখন ওখান থেকে পায়ে হেঁটেই যেতে লাগলো, কারণ এছাড়া ওর কাছে কোনো উপায়ও ছিল না। তখনই এগিয়ে চলা পায়ের সাথে কুকুরের কান্নার জোরে জোরে চিৎকার ও শুনতে পেয়ে গেল। পুরো জঙ্গলের পরিবেশটা একেবারে মারাত্মক হয়ে গেছিল। তখনই হঠাৎ শুভজিতের নজর ওপরে গাছের উপর পড়ে গেল। তখন ওর লোম দাঁড়িয়ে গেল। ও দেখলো একটা লোক গলায় দড়ি লাগিয়ে গাছের ডালে ঝুলছিল। ও এর আগে কিছু বলতে পারতো বা কিছু ভাবতে পারতো, তখনই সেই ঝুলন্ত লাশটা উধাও হয়ে গেল। শুভজিৎ খুব ভয় পেয়ে গেছিল। ও জঙ্গলের প্রায় অর্ধেক রাস্তায় পৌঁছে গেছিল। আমি শুনেছি গ্রামের কৃষক আর নিজেদের জীবন থেকে ব্যর্থ লোকেরা এই জঙ্গলে এসে আত্মহত্যা করে নেয়, আর তারপর চিরকালের জন্য তাদের আত্মাগুলো এই জঙ্গলে ঘুরে বেড়ায়, আর সূর্য অস্ত যাওয়ার পর এই জঙ্গলে যারা যায় তাদেরকে প্রাণে মেরে ফেলে। তখনই ও একটা মহিলার কান্নার আওয়াজ শুনতে পেয়ে গেল। এই আওয়াজটা বারবার শুভজিতের কানে পড়ে যাচ্ছিল। এটা একদম সেই আওয়াজ ছিল যখন কেউ আত্মহত্যা করে নেয়, আর তখন তার পরিবারের সবাই তার লাশকে দেখে অস্থির হয়ে পড়ে যায়। তখন শুভজিতের ঠিক পেছন থেকে এক ভয়ঙ্কর গলায় একটা আওয়াজ গর্জন হতে শুরু হয়। শুভজিৎ, আমাকে ভুলে গেলে শুভজিৎ? আমি তোমার বন্ধু, মনে আছে তো সেই রাতে কি হয়েছিল? এই আওয়াজটা শুনে শুভজিতের ঘাম ঝরতে লাগলো। ও ভগবানের নাম নিতে নিতে এগোতে থাকলো। তখনই ওর এমন লাগলো যেন কি ওর কাঁধের ওপর হাত রেখে দিয়েছে, আর ওর ভয় আতঙ্কে বদলে গেল। শুভজিৎ হালকা মুড়ে দেখে, তখন ওর এমন মনে হলো যেন ওর পিঠের পেছনে কোনো 6 ফুটের লোক দাঁড়িয়ে ওর কাঁধ দুটো টিপে যাচ্ছিল। ওর ব্যথা লাগতে শুরু হলো, আর কোনোভাবে ওই হাত দুটোকে ও কাঁধ থেকে সরিয়ে দিল। শুভজিৎ তার ফোনের সময় দেখলো, তখন রাত 1টা বাজতে 5 মিনিটের সময় বাকি ছিল। আতঙ্কের সব থেকে মারাত্মক প্রহর আসলে এটাই হয়, আর এখন তো ও একেবারে কোনো নদীর মাঝে একধারে আটকে গেছিল। তখনই ওর মনে হলো যেন ঠিক ওর পেছনে পেছনে কেউ হেঁটে আসছে। পেছন থেকে ও একটা আওয়াজ শুনতে পেল। সেই রাতে ফসলে আগুন লাগাতে তোকে দেখে নিয়েছিলাম শুভজিৎ। কোথায় পালাচ্ছ? থেমে যাও, দাঁড়িয়ে যাও শুভজিৎ, দাঁড়িয়ে যাও। পেছন থেকে আসা এই আওয়াজগুলো বারবার রামবিলাসের ভয়টাকে বাড়িয়ে চলেছিল, কিন্তু এটা তো সবে কাহিনীর শুরু ছিল মাত্র। ও আগে এগোতে লাগলো, তখনই ও নিজের থেকে দূরে একটা লোককে দেখতে পেয়ে গেল, যার গলায় ফাঁসের দড়ি ঝুলছিল আর চোখের নিচে বড় বড় কালো দাগ ছিল। ওই লোকটাকে দেখে থেমে গেল। কিশোর, কিশোর, তুই তুই গত বছর আত্মহত্যা করেছিলি না? তুই 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 এখনো বেঁচে আছিস? বেঁচে আছিস তুই এখনো? শুভজিৎ এইটুকু বলেই ছিল, তখন সামনে দাঁড়ানো ওই লোকটা গুলির গতিতে যেন সে কোনো বয়ে যাওয়া বাতাসে একদম উধাও হয়ে গেল। ওর বড় বড় চোখ আর ভয়ঙ্কর হাসি শুভজিৎকে এখনো ভয় দেখিয়ে চলেছিল। ও কি কিশোর ছিল? না 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 না, হয়তো আমি কোনো স্বপ্ন দেখছিলাম। ক্লান্তির চোটে পাগল হয়ে গেছিল। যারা মরে যায় তারা ফিরে আসে নাকি? এইটুকু বলে শুভজিৎ আগে এগিয়ে গেল। ওর 4 পায়ে এগোলো, আর একটা ভয়ঙ্কর আওয়াজে কেউ যেন পেছন থেকে বলে উঠল, মরে যাওয়া লোকেরাও ফিরে আসে,
যখন তারা কোনো প্রতিশোধ নিতে চায়। একটা ভয়ঙ্কর ভূতের হাসি পুরো জঙ্গলে বাজতে শুরু করলো। শুভজিৎ আতঙ্কে একেবারে জমে গেল। তখনই হঠাৎ একটা দ্রুত বাতাসের গতি একদম ওর কাছ থেকে পার করে গেল। আর তার ঠিক পরেই ও জঙ্গলের গাছগুলো পেছনে কাউকে দৌড়তে দেখল। রাতের এই ঘন কুয়াশার পরিবেশে ওই একা মানুষটা শুধু ভগবানকেই স্মরণ করতে পারত। তাই ওখান থেকে ও এগিয়ে যেতে থাকলো। রাতের গুপ্ত নীরবতা জঙ্গলের পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে দিচ্ছিল। তখনই বিদ্যুৎ গর্জন করতে লাগলো। মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি হতে চলেছে, তাড়াতাড়ি বেরোতে হবে আমাকে। এই বলে শুভজিৎ তাড়াতাড়ি পালাতে লাগলো। ও দৌড়ছিল আর তখনই বিদ্যুতের চকচকে ওই আলোয় ও সামনে কিশোরকে দেখতে পেল। এইবারে কিশোরের সেই ভয়ঙ্কর চেহারা দেখে শুভজিৎ ঘাবড়ে গেল আর মাটিতে পড়ে গেল। শুভজিৎ জানে না কেন মাটি থেকে উঠতেই পারছিল না। এমন মনে হচ্ছিল যেন মাটির সঙ্গে চিপকে গেছে। তখনই কিশোর আস্তে আস্তে শুভজিতের দিকে এগিয়ে যাচ্ছিল। কিশোরের চোখ সাদা হয়ে গেছিল আর গলায় গভীর আঘাতের চিহ্ন ছিল, যা থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কিশোরের মৃত্যু গলায় দড়ি দেওয়ার কারণেই হয়ে গেছে। আমি তোর বন্ধু রে কিশোর। আরে ভাই যেতে দে না কিশোর, আরে আমি যে তোর বন্ধু। শুভজিতের এই কথাগুলো শুনে কিশোরের প্রেত জোরে জোরে হাসতে লাগলো আর বলল, আমাকে আমার পরিবারের থেকে আলাদা করে দিলি, পৃথিবী থেকে আলাদা করে দিলি, আর এখন আমাকে বলছিস যে আমি তোকে ছেড়ে দেব, যেতে দেব এত সহজে? এটা বলেই কিশোরের প্রেতটা শুভজিৎকে হাওয়াতে ছড়িয়ে দিয়ে সোজা বট গাছের সঙ্গে উল্টো দিকে ঝুলিয়ে দিল আর বলল, দেখ শুভজিৎ, এই গাছটাকে দেখ। তোর কারণেই সেই রাতে আমি এই গাছে ফাঁসি লাগিয়ে কষ্টে যন্ত্রণায় নিজের প্রাণ নিয়ে নিয়েছিলাম। একটু মনে কর সেই রাতটা। এই পূর্ণিমার রাতেই চলন আর লোভের কারণে তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলি, মনে কর। শুভজিৎ কিছু মনে করতে লাগলো। তখনই ও ঠিক 1 বছর আগে পূর্ণিমার সেই রাতে ঘটিত ঘটনার কথা মনে পড়ে গেল। আজ থেকে ঠিক 1 বছর আগে কাটাইয়ের এই ঋতু জমিতে খুব তুঙ্গে ছেয়ে গেছিল। সবার জমি গ্রাম থেকে খুব দূরেই থাকতো। তার জন্য কিছু 2-4টে লোক রাত জেগে জমির দেখাশোনা করত। শুভজিৎ সবার উপরে নজর রেখেছিল। কয়েকজনকে মদ খাইয়ে শুভজিৎ এটা ভাবল যে কিশোর যে ওর সব থেকে বড় শত্রু, তাকে শেষ করে ফেলব। শুভজিৎ আর কিশোরের মধ্যে সাপ নেউলের মতো শত্রুতা ছিল। ঈর্ষা আর লোভের প্রতিশোধে জ্বলে শুভজিৎ চোখের আড়ালে কিশোরের ফসল আর সবুজ সবুজ জমিতে আগুন লাগিয়ে ছাই করে দিল। পরের সকালে গ্রামবাসীরা ভাবল হয়তো আগুন লাগার কারণে সবকিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু এই সব তো একটা আগে থেকে ভাবা একটা ষড়যন্ত্র ছিল, যেটা শুভজিৎ চালাকের সঙ্গে পুরো করেছিল। কিশোরের সব পরিশ্রম আর তার পরিবারের পেট ভরার একমাত্র সাধন তার থেকে কেড়ে নিল। পরের দিন কিশোর ওই জঙ্গলের একটা গাছে ঝুলে নিজের প্রাণ নিয়ে নিল আর যন্ত্রণায় ছটপট করে এই পৃথিবীটাকে বিদায় জানিয়ে দিল। যখন তার মৃতদেহ গ্রামে নিয়ে আসা হলো, তার পরিবার যেন কান্নার জোয়ার শুরু হয়ে গেছিল। কি জানি কেন, কিন্তু সেই সময় শুভজিতেরও নিজের সত্যির থেকে সমস্যা হতে লাগলো। আর ও বীরজোর মৃতদেহর কানে এটা বলে দিল যে ওই কিশোরের জমিতে আগুন লাগিয়ে ছাই করে দিয়েছিল। ও নিজের বোঝাটাকে হালকা করতে চেয়েছিল। শুভজিৎ নিজের ভেতরের অসহ্য সত্যিটাকে বলে তো দিল, কিন্তু কিশোর মরে যাওয়ার পরেও হয়তো এই সত্যিটা শুনে নিয়েছিল আর তার আত্মা পরলোক থেকে আবার একবার পৃথিবীর লোকে আসে, আর শুধু শুভজিৎকে তার পাপের শাস্তি দিতে। শুভজিতের এই সব কিছু মনে পড়ছিল। তখনই ওর গলায় চাপের সৃষ্টি হলো আর ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। ও
ও চিৎকার করতে চাইছিল, কিন্তু ওর মুখ থেকে আওয়াজ পর্যন্ত বেরোতে পারছিল না। কোনো একটা মোটা দড়ি ওর গলাটাকে জেঁকে ধরছিল। সহজ কথায় ওকে ফাঁসি দেওয়া হচ্ছিল। এখন ও একদম ফাঁসির দড়িতে ঝুলতে লাগলো। আর কিশোর ওখানে গাছের নিচে প্রেতের ভয়ঙ্কর হাসি হেসেই যাচ্ছিল, যেটা পরিবেশকে আরো আতঙ্কিত করে যাচ্ছিল। শুভজিৎ ওখানে এই যন্ত্রণায় ছটফট করতে করতে নিজের প্রাণ দিয়ে দিল। আর তারপর পরের দিন গ্রামবাসীরা যা দেখলো, সবাই শুভজিতের মৃত শরীরটাকে দেখে ভয়ানক চেহারা দেখে নিল। ওর দুটো চোখ ছিল না, জিভটা বাইরে ঝুলছিল, দড়িটা তার গলায় অনেকবার জড়ানো হয়ে গেছিল, কিন্তু এখন ও বারবার নড়ে যাচ্ছিল। গ্রামের লোকেরা আর তার পরিবারের লোকেদের শুভজিতের আত্মহত্যার কথা একটুও বিশ্বাস হচ্ছিল না। যাই হোক, এখন পাপের ফল তো মানুষকে এই জন্মের ভোগ করে যেতে হয়। সেই জন্য পাপের ফল একদিন সবাইকে পেতেই হয়। যদি কাউকে ধোঁকা দেওয়া হয়, তাহলে তার প্রতিশোধ মরে যাওয়ার পর আরো ঘাতক হবে।